তো সিজার রিভিউ ম্যানুয়ালে নতুন ম্যানুয়াল যেটা আসছে, এই ম্যানুয়ালে কিছুটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা আমরা একটু দেখব। আর ওভারঅল এক্সাম নিয়ে আমরা একটু কথা বলবো আর কি। আমরা সিজার রিভিউ ম্যানুয়াল অনুযায়ী বা নতুন সিলেবাস অনুযায়ী কি কি চেঞ্জ আসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমাদের আজকে মেন টার্গেট থাকবে দুইটা জিনিস। একটা হলো খুব অল্প সময়ের মধ্যে আমরা সিজার একটা ওভারভিউ দেব সিজার এক্সাম সম্পর্কে। আর সেকেন্ডলি যে জিনিসটা দেখবো যে আসলে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো আপনাদের সাথে শেয়ার করি, সিজার রিভিউ ম্যানুয়াল, কোশ্চেন আনসার বুক, এক্সামের জন্য ডেটাবেস, আমাদের যে ওয়েবসাইট আছে, এইগুলো আসলে কিভাবে আমরা অ্যাক্সেস করব বা নিজেরা প্রিপেয়ার্ড হব সেটা। আমাদের মেন ক্লাসটা মূলত রবিবার থেকে শুরু হবে। তো হোপফুলি আপনারা আহ, আমাদের যে অফিসিয়াল ম্যাটেরিয়ালস যেগুলো সেগুলো আপনারা পেয়েছেন। আমরা তিনটা ফোল্ডার সম্ভবত আপনাদের সাথে শেয়ার করছি। একটা ফোল্ডারে আছে যে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং যেগুলো, আর একটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল যেটা সিজার রিভিউ ম্যানুয়াল, আদার্স বুক যেগুলো সেটা। আর একটা জিনিস শেয়ার করছে যে কোশ্চেন ডেটাবেস যেটা প্র্যাকটিস করার জন্য। এই তিনটা জিনিস আপনারা সম্ভবত আপনাদের সাথে অলরেডি শেয়ার করছে। সো আপনারা আহ, পান নাই এমন কেউ আছেন কিনা এখানে? কামাল স্যার কি পেয়েছেন? জি, পেয়েছি। আচ্ছা, পেয়েছি। সুলতানা ম্যাম কি পাইছেন এটা, আমাদের অফিসিয়াল ম্যাটেরিয়ালস যেগুলো দিছে? ম্যাম কি আছেন? ওকে। আমিনুল হক স্যার তো পেয়েছেন। আমি পাইনি। হুম। স্যার কি মানে ওই ফোল্ডার গুলো শেয়ার দিছেন আপনার জিমেইলে, যেটা শেয়ার দেওয়ার কথা, আমাদের যে জিমেইল যেটা আছে? আচ্ছা, সমস্যা নেই, যদি না পান এটা আবার লিঙ্কটা পাঠিয়ে দিতে বলবো। তো সিজা এক্সামে আমরা যেটা দেখছি যে সিজা এক্সামের জন্য কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু এক্সাম ফি বা আদার যেগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ আগের মতোই আছে এখানে। যেমন এখানে মেম্বারশিপের জন্য একটা বিষয় ছিল $165। তো এখন এই $165 মাঝামাঝি সময় যেহেতু এটা ডিসকাউন্ট দিচ্ছে তারা, $72, $72.5 হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের জন্য, আর লোকাল চ্যাপ্টারের জন্য $20। তার মানে এইখানে আমাদের যেটা ছিল $165, এটা আসলে $92.5 আমরা এখন রেজিস্ট্রেশন করতে পারবো। এক্সাম কস্ট যেটা, এটা $575, এটা as it is ঠিক আছে। আর আমরা যে কোনো দিনে আমরা এক্সাম তো দিতেই পারি, তবে নতুন সিলেবাস অনুযায়ী আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের এক্সাম দিতে হবে। এবং আমরা এখন যেটা প্রিপারেশন নেব এটা ফুললি নতুন সিলেবাসের উপরে। 4 ঘন্টার এক্সাম হয়, 150টা এমসিকিউ কোশ্চেন থাকে। এই এমসিকিউ কোশ্চেনের এখানে যেটা হয়, একটা কোশ্চেনের জন্য 4টা অপশন থাকে, এবং বেস্ট অপশন যেটা সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। একটাই অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। টোটাল মার্ক থাকে 800। আউট অফ 800 আমাদেরকে পেতে হয় 450 মার্ক। তো 450 মার্ক মানে এখানে হয়তো দেখা যায় 57% মার্ক পাইলেই আসলে এক্সামে পাস করা যায়। বাট আমরা যে কোশ্চেন আনসারের জন্য বা প্র্যাকটিসের জন্য আমরা যে সিস্টেমটা রাখছি, এখানে কিন্তু আসলে একটু বেশি আমরা রেখেছি। 80% মার্ক পাইলেই তখন আমরা আসলে বলি যে হ্যাঁ, আপনি এখন এক্সামের জন্য প্রিপেয়ার্ড, সো আপনি এক্সাম দিতে পারেন। আমরা এটা কেন রাখছি, কারণ হলো যে এখানে এক্সামের ফিটা দেখছেন যে 575 প্লাস 165 বা $92, যেটাই আমরা বলি না কেন, একটা হিউজ অ্যামাউন্ট। তো ফার্স্ট অ্যাটেম্পেই যেন মানে আপনারা পাশ করতে পারেন, এই জন্য আপনার প্রিপারেশনটা এমন ভাবে এখানে রাখার দরকার। হ্যাঁ, এমন ভাবে এটা
প্রিপারেশনটা করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে যেন আপনি মেন এক্সামে যেন সরাসরি আপনি মানে কোনো কনফিউশন ছাড়া খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারেন। আমরা দেখছি যে আমাদের এখান থেকে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত খারাপ রেজাল্ট কারোর হয় নাই, এবং যারা পাশ করছে তারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 650-700 কাছাকাছি মার্ক পেয়েছে। তো এটা হলো এই কনফিডেন্সটার কারণেই আমরা এক্সাম, আমাদের যে মক টেস্ট যেগুলো, এগুলো 80% আমরা রেখেছি। আহ আর একটা বিষয় হলো, যে কোনো দিনে যে কোনো জায়গা থেকেই আপনারা চাইলে আপনারা এক্সামটা দিতে পারেন। তো এই ছিল মূলত এক্সাম ডিটেলস সম্পর্কে। এখন সিসা এক্সাম সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন। তারপরে আমরা আমাদের আজকের রিসোর্স গুলো কিভাবে আপনারা স্টাডি করবেন সেগুলো নিয়ে আমরা। আসসালামু আলাইকুম। আমার একটা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। ছিল, করতে জি, পারবো? জি শিওর স্যার। এখানে মেম্বারশিপ ফি ফর নিউ মেম্বার্স, সেটা এই মুহূর্তে 92.5। এটা নিলে আমি মূল পরীক্ষার যেটা ফি সেটা ওয়েব পেয়ে আমি 575 হবে, এটা বুঝলাম মনে হয়। তো এটা আর কোনো অ্যাডভান্টেজ আছে কিনা মেম্বার হওয়ার পিছনে? হ্যাঁ স্যার, মেম্বার মেম্বার হলে একটা সুবিধা, যেগুলো যেমন প্রথমত একটা ইন্টারন্যাশনাল প্রফেশনালদের ক্লাবে আমরা অ্যাড হইতে পারি। তো সেখান থেকে আমরা অনেক ফ্রি রিসোর্স পাই। ফ্রি রিসোর্স কোনগুলো? যেগুলো যেমন দেখা যাচ্ছে কোনো একটা আর্টিকেল আইটি অডিটের উপরে, সাইবার সিকিউরিটির উপরে, এবং এইখানে তো আসলে আইসাকা বেশ অনেকগুলো সার্টিফিকেশন প্রোভাইড করে। তো ওই সার্টিফিকেশন রিলেটেড, ওই ডোমেইন রিলেটেড কিছু ডকুমেন্টেশন আমরা সেখান থেকে পেতে পারি। আর সেকেন্ড ফ্যাসিলিটি যেটা, সেখানে মাঝে মাঝে এই বিভিন্ন সিপি সেশন হয়, বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং এগুলো হয়ে থাকে। তো আমরা যদি আইসাকার মেম্বারশিপ নিতে পারি, তাহলে ওই ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম যেগুলোই হয় না কেন, সেখানে আমরা ফ্রি অফ কস্টে অথবা মিনিমাম একটা চার্জ দিয়ে আমরা সেখানে আমরা এই সেমিনার বা ট্রেনিং গুলো করতে পারি। তো সেখানে সেমিনার বা ট্রেনিং গুলোতে আসলে অ্যাটেন্ড করলে কি হয় যে আপনার অন্যদের জন্য যেটা দেখা যাচ্ছে একটা বেশ বড় অ্যামাউন্ট, আমরা সেখানে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে সেখানে দেখা যাচ্ছে মেম্বারদের জন্য একটা ফি হয়তো 1,000 টাকা, যেটা নন মেম্বার যারা তাদের জন্য হয়তো 3,000 টাকা বা 2,000 টাকা। তো এই ফ্যাসিলিটিস গুলো পাই, অনেক অডিট রিলেটেড রিসোর্স গুলো আমরা সেখান থেকে নিতে পারি। এবং আমরা যদি আরেকটা জিনিস দেখি যে মেম্বারশিপ বেনিফিট যেটা, আমরা আইসাকার এই সাইটেই যদি দেখি, সেখানে মেম্বারশিপের বেনিফিটে অনেকগুলো বেনিফিট এখানে দিয়ে রাখছে, দেখে। আচ্ছা ভাই, লোকাল এবং ইন্টারন্যাশনাল দুইটা ক্যাটাগরির কথা। হ্যাঁ, ইন্টারন্যাশনালটা নিশ্চয়ই বেটার। ইন্টারন্যাশনাল বলতে আসলে আমরা যে অর্গানাইজেশন থেকে আমাদের সার্টিফিকেশন প্রোভাইড করে, আইসাকা, ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। তো এই আইসাকাকে মূলত আমাদের এই $135 দেওয়া লাগে, বা $145 আইসাকাকে দেওয়া লাগে। আর এই লোকাল চ্যাপ্টারের জন্য তারা $20। তো লোকাল চ্যাপ্টার বলতে আইসাকা ঢাকা চ্যাপ্টার, বাংলাদেশের যে অফিস যেটা আছে, এটার জন্য $20। তো এটা অন্য অন্য দেশে আবার এর থেকে অনেক বেশি পেমেন্ট তাদেরকে ইনশিওর করতে হয়। কোনো কোনো চ্যাপ্টার $50 আছে, $80 আছে। তো বাংলাদেশের জন্য এইটা হচ্ছে মাত্র $20। আসলে আমাদের ইন্টারন্যাশনাল তো আমাদেরকে তো ওইটাই তো ওইটারই মেম্বার হইতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, লোকাল ওই ওই লাভ নাই। আপনি লোকাল চ্যাপ্টারের হওয়া মানে ইন্টারন্যাশনাল হয়েই লোকালটা হইতে হবে। আপনি মেম্বারশিপ ওকে। নিলেই ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস গুলো আপনি পাচ্ছেন, আবার লোকাল আইসাকা ঢাকা চ্যাপ্টারের যেগুলো, সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এটা কি যে কোনো সময় হওয়া যায় বা হ্যাঁ, হ্যাঁ, যে কোনো যে কোনো সময় মেম্বারশিপটা নেওয়া যায়, যে কোনো আর সময়। ডিসকাউন্টটা কতদিন এরকম মানে কন্টিনিউ করবে? মানে এটা কি যে কোনো সময় আবার না, যে চাইলে কোনো তার? বলতে হ্যাঁ, এটা বছরের মাঝামাঝি সময় তারা ডিসকাউন্ট দিয়ে থাকে। তো আচ্ছা, তাহলে মাঝামাঝি সময়গুলোতে তারা মূলত ডিসকাউন্ট গুলো দিয়ে থাকে। তাহলে কি মেম্বার এই ডিসকাউন্ট রেটে হয়ে যাওয়াই
তুমি এখন নাকি যে কোনো হ্যাঁ, সময় বেড়ে যেতে এখন পারে? এখন আসলে যে এটা খুব বেশি লাভ তাও না, কিন্তু যেমন আপনি এখন হয়তো মেম্বারশিপ আছে $92.5 দিয়ে, জি। সেটা কিন্তু 6 মান্থ বা 5 মান্থের জন্য। হ্যাঁ, আবার নেক্সট ইয়ারে কিন্তু আপনাকে আবার ফুল পেমেন্ট দেওয়া লাগবে ও, নেক্সট ইয়ারের জন্য, তখন আবার ইয়ে দেওয়া প্রতি লাগবে। বছরেই প্রতি হ্যাঁ বছরই মেম্বার হইতে হয় না? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরে রিনিউ করতে হয় আর কি। তো রিনিউ রিনিউ করতে করতে গেলে আবার একবার যে ফুল পেমেন্ট দেওয়া লাগে তাও না, সেখানে আপনি কিছুটা মানে পুরাতন মেম্বারদের জন্য কিছুটা ডিসকাউন্ট। ও, আচ্ছা আচ্ছা। এটার লিঙ্কটা দিয়ে দিয়েন কোন হ্যাঁ জায়গায় হ্যাঁ, আমি লিঙ্কটা। লিঙ্ক ওদের সাইটে মনে হয় কোনো কারণে হয়তো বিজি, সাইটটা ইয়ে হচ্ছে না, ওটা সাইটটা লোড হইলে আমি এটা দেখাই দেবো আর কি। আচ্ছা, আর সিজা এক্সাম তো আসলে আমরা বরাবরই বিভিন্ন সময় সিজা এক্সাম সম্পর্কে বলি যে সিজা হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো সার্টিফিকেশন আছে, টপ লেভেলের সার্টিফিকেশন গুলোর মধ্যে সিজা হচ্ছে অন্যতম সব থেকে বেটার সার্টিফিকেশনটা। তো বেটার সার্টিফিকেশন এখানে আমরা যদি কথা বললাম একটা, জাস্ট একটা তাদের ডেফিনেশনটাই আমরা একটু দেখে আমরা আমাদের আজকের স্টাডি শুরু করব। আহ, যেহেতু এইগুলো আমরা আগেও যে ওয়ার্কশপ যেগুলো হয়েছে সে যে এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ ওইখানে আসলে এগুলো ডিসকাস করছি, দ্যাটস ওয়াই আমরা ফার্দার আর এগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি না। ওই রেকর্ডিংটাও আছে, মানে এটা ইউটিউবেও আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে কিভাবে আমরা স্টাডি করব এই দিকে আমাদের ফোকাস, যার কারণে আমরা এই ডিটেলস আর এত কিছু দেখতেছি না। মানে এখানে একটা বিষয় হলো আমরা একটা সার্টিফিকেশন নিলাম, কিন্তু সার্টিফিকেশনটা নেওয়ার পরে আমরা যদি মানুষকে না বলতে পারি বা কেউ জিজ্ঞেস করলো সে আসলে আইটি অডিট কি, আইটি অডিট বলতে এখনো পর্যন্ত 80% বা 90% পিপল যারা আছেন ইন্ডাস্ট্রিতে তারা মনে করেন এটা, এই সার্টিফিকেশনটা আইটি প্রফেশনাল যারা আছে তাদের জন্য, বাট না, এটা আইটি এবং বিজনেস বোথ প্রফেশনালদের জন্য একদম ইকুয়াল ফ্যাসিলিটিস প্রোভাইড করে। এটা 50% আইটি ওরিয়েন্টেড, রেস্ট অফ দ্য 50% ফর বিজনেস পিপল যারা আছেন তাদের জন্য এই সার্টিফিকেশনটা। তো এইখানে একের প্রথমেই দেখেন দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমস, অডিটর। ইনফরমেশন সিস্টেমস বলতে কিন্তু আমরা বুঝি তিনটা জিনিস, যে এখানে তিনটা জিনিস কি কি, একটা হচ্ছে পিপল, প্রসেস এবং টেকনোলজি। আবার আইটি বলতেও কিন্তু আমরা আইটি আর আইএস এর মধ্যে এই দুইটা আবার আলাদা। এগুলো একদম ইন্ট্রোডাকশনের মধ্যেই আজকে তারা ডিসকাস করছে, তারপর একটু বলি যে আইটি বলতে তিনটা জিনিসকে এখানে বোঝাইছে। একটা হচ্ছে সফটওয়্যার, সেকেন্ড যেটা সেটা হার্ডওয়্যার, এবং থার্ড নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক। সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক, তিনটাই আইটি ওরিয়েন্টেড। আর আইএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আইএস বলতে এখানেও তিনটা জিনিস, বাট এই তিনটা হচ্ছে, এক নম্বর হচ্ছে পিপলটা থাকে, দুই নম্বর হচ্ছে প্রসেস, এবং থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে টেকনোলজি। পিপল, প্রসেস এবং টেকনোলজি। তাহলে অতিরিক্ত আসলে এখানে কিন্তু আসছে এই পিপলটা। দেখেন প্রসেস এবং টেকনোলজি এই দুইটা কিন্তু আমার সফটওয়্যার এবং হার্ডওয়্যার যেটা এবং নেটওয়ার্ক যেটা, এই তিনটা কভার করে প্রসেস এবং টেকনোলজি। যেমন আমরা বলি কোর ব্যাংকিং সলিউশন, সিবিএস, প্রসেস রিলেটেড জিনিস এগুলো, নতুন নতুন টেকনোলজি যেগুলো আসছে। সো একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে আইটি হলো মূলত সাবসেট, এবং আইএস যেটা সেটাকে আমরা বলতে পারি সুপারসেট। আইটি ইজ দ্য সাবসেট, where IS ইনফরমেশন সিস্টেম ইজ দ্য সুপারসেট। কারণ আইটি মূলত আইএস এর মধ্যেই থাকে, আইএস এর মধ্যেই মূলত আইটির এই তিনটা জিনিস কভার করে। তো যার কারণে এটা আমরা আইটি অডিট না বলে আমরা বলি যে আইএস অডিট, ইনফরমেশন সিস্টেমস অডিট। তাহলে এই
পিপল, প্রসেস এবং টেকনোলজি, তার মানে একটা পিপলের হায়ারিং থেকে শুরু করে ফায়ারিং পর্যন্ত একটা মেশিন যেভাবে আমরা যত্ন করি, তাকে এটা প্যাচ আপডেট করতে হয়, অথবা যদি আমরা একটা ইলেকট্রিক্যাল মেশিন বলি, ইকুইপমেন্ট বলি, সেটার জন্য কিন্তু আমাদের সেখানে তেল, মোবিল, বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ সেগুলো আমাদের করতে হয়, মেনটেনেন্স। ঠিক একইভাবে একজন পিপলের যদি স্কিল ডেভেলপ করতে চায়, তাহলে কিন্তু তার ট্রেনিং, তারপরে বিভিন্ন টুল সম্পর্কে তার অ্যাওয়ারনেস, প্রশিক্ষণ, এগুলো প্রয়োজন। এবং আইটি অডিটের এই জায়গাটাই বা আইএস অডিটের এই জায়গাটাই, সার্টিফিকেশনে এই পিপল, প্রসেস এবং টেকনোলজি তিনটা জিনিসকেই তারা কভার করে। এই জন্য এটাকে আমরা বলি আইএস অডিট। তো এই তিনটা জিনিস নিয়ে যারা অডিট করে তাদেরকে আমরা বলি আইএস অডিটর, ইনফরমেশন সিস্টেমস অডিটর। কোনো অর্গানাইজেশনের কোনো স্ট্যান্ডার্ড, তাদের কিছু গাইডলাইন, এইগুলো মেনে যদি অডিট করা হয়, তখন ওই অর্গান এবং তারা যদি ওই রুলস গুলো মেনটেন করে এবং একটা এক্সামে যদি উত্তীর্ণ হয়, তখন ওই অর্গানাইজেশন তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে। এবং আইসাকা যে সার্টিফিকেটটা প্রোভাইড করে, সেটাকে তারা বলছে সিসা, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। আমি যেরকম প্রথমে বলতেছিলাম যে এটা বোথ আইটি পিপলের জন্য আবার বিজনেস পিপলের জন্য, তো এইটা আবার আইসাকা তারা তাদের ডেফিনেশনের মধ্যে খুব চমৎকার ভাবে তারা এটা ডিফাইন করছে যে কিভাবে আসলে বা কাদের জন্য আমার এই সার্টিফিকেশনটা প্রয়োজন, এই সার্টিফিকেশনটা কাদের জন্য প্রয়োজন সেটাই করছে। দেখেন, তারা প্রথমে একটা নিজেদের গুণগান গাইছে যে এটা সিসা একটা ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেট। ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেট হইতে গেলে তো আমাদের কিছু প্রসেস লাগে। আমরা যেরকম বলি যে ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের এততম, এতগুলো ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর মধ্যে এততম। তো নিঃসন্দেহে কিছু ক্রাইটেরিয়া, কিছু প্যারামিটারের উপর ভিত্তি করে এই ধরনের র্যাঙ্কিংটা করা হয়। সিসাও ঠিক একই ধরনের সার্টিফিকেশন, যেটা কিছু ক্রাইটেরিয়ার মধ্যে ফুলফিল করার কারণে এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড একটা সার্টিফিকেশন। কিভাবে রিনাউন্ড সেটা আমরা যখন আমরা ক্লাস স্টার্ট করব তখন দেখবেন যে এগুলো সবকিছু পরিষ্কার। এবং এই সার্টিফিকেশনটা মূলত তাদের জন্য যারা অডিট নিয়ে কাজ করে, যারা একটা অর্গানাইজেশনের কন্ট্রোল নিয়ে কাজ করে, একটা অর্গানাইজেশনের সিস্টেম যেগুলো আছে, ইনফরমেশন টেকনোলজি বা বিজনেস সিস্টেম, এগুলো মনিটরিং করে, ইভেন এগুলোকে অ্যাসেস করে। আমার যদি একটা কোর ব্যাংকিং সলিউশনের কথা বলি, একটা সিবিএস সলিউশন, এই সিবিএস সলিউশন বা সিবিএস সিস্টেম যেটা, সেটা যারা পরিচালনা করবে, যারা অডিট করবে, যারা কন্ট্রোল করবে, দ্যাটস মিন যারা মাস্টার প্যারামিটার সেট করবে, ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো দেখবে, ইভেন তো যারা এই সিস্টেমটার ইউজার, অ্যাক্সেস, হ্যাঁ, এই সিস্টেমটার যারা ইউজার, তাদের জন্য মূলত এই সার্টিফিকেশনটা। তো একজন ইউজার সে তো আইটি পিপল নাও হইতে পারে, তো বিজনেস এর থেকে আসতে পারে। এখানে আইটি জানা লাগবে বা বিজনেস ফুলফিল মানে ফুললি জানা লাগবে তা না, বাট আপনার বেসিক লেভেলের কনসেপ্টটা থাকলে আপনি এটা পারবেন। কারণ আমরা যখন কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো, তখন আপনারা দেখবেন যে আসলে এটা কিভাবে আইটি ওরিয়েন্টেড বা কিভাবে বিজনেস ওরিয়েন্টেড। এইটা দেখার পরে সেকেন্ডলি, তাহলে আমরা কি একটা জায়গায় মোটামুটি আমরা কনফার্ম হলাম যে এই সার্টিফিকেশনটা মূলত যারা ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস সিস্টেম, এই দুইটা জিনিস নিয়ে যারা কাজ করে তাদের জন্য মূলত এই সার্টিফিকেশন। এবং আমরা আইসাকা আইসাকা বলতেছি, যেটা আইসাকা বলতে আমরা যেটা বলতেছি যে ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। তো একটা সার্টেন টাইম পর্যন্ত, এখনো পর্যন্ত দেখবেন যে আমরা অনেকেই ভুল করে এটা বলি যে ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন, বাট এখন কিন্তু এটাকে এইভাবে আর কেউ ট্রিট করে না যে এটা ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন, এইভাবে আর বলে না। কারণ কি? কারণ একটা সার্টেন টাইম পর্যন্ত আইসাকা মূলত এই সার্টিফিকেশন গুলো প্রোভাইড করতো, যে কয়েকটা সার্টিফিকেশন কি কি, যেমন এখানে দেখেন, এখানে তারা সিসা সার্টিফিকেশনটা প্রোভাইড করতো,
ক্রিস, সিজম, সিজিআইটি। বাট নাওএডেজ এখন কিন্তু আরো অনেকগুলো সার্টিফিকেশন প্রোভাইড করে। এটা এরকম না যে সিসা শুধুমাত্র সিসা শুধু ছবিটা দেখাও, নম্বর চেক লেখার দরকার ছিল। একটু মিউট হয়ে যান সুলতানা ম্যাম। আচ্ছা, এখানে দেখেন এখানে যেটা হচ্ছে যে আইসাকে এখন শুধুমাত্র যে আপনার আইটি অডিট রিলেটেড সার্টিফিকেশন প্রোভাইড করতেছে না, তারা সিকিউরিটি, তারা রিস্ক, গভর্নেন্স, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন প্রোভাইড করছে। দ্যাটস ওয়াই এটাকে, হ্যাঁ, এটাকে এখন ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন না বলে এটা একটা বডি হিসেবে ট্রিট করা হচ্ছে। আইসাকে একটা ট্রিট বডি হিসেবে এখানে মূলত ট্রিট করা হচ্ছে। তো এই এগুলো হচ্ছে ইন্টারনেটে অ্যাভেলেবেল, যেগুলো আমাদের ক্লাসের যেগুলো। সো আমি আর আহ, নতুন একটা জিনিস করি যে এখানে দেখবেন যে আসলে আগে যে মার্কিং ক্রাইটেরিয়া যেগুলো ছিল এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। মার্কিং ক্রাইটেরিয়া যেগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে ওয়েট যেটা, যেমন ফার্স্ট ডোমেইন থেকে আগে মার্ক আসতো 21%, বাট এখন যেটা আসছে এটা কমে যে 18%, 18% এখানে আসছে। ও সেকেন্ড ডোমেইন যেটা 17% থেকে 1% বেড়ে এটা 18 ডোমেইন, 18 ওয়েট হয়েছে 18। থার্ড ডোমেইন এটা হচ্ছে আনচেঞ্জড আছে, কোনো চেঞ্জ হয়নি, 12ই আছে। আর ফোর্থ ডোমেইন যেটা, এটা 23% ছিল, যেটা এখন হয়েছে 26%। আর এই ডোমেইনটা 27% ছিল, ডোমেইন 5 সব থেকে বড় ডোমেইন। এইটা 1% কমে এটা 26% মূলত হয়েছে। এই পাঁচটা ডোমেইনেই মূলত আপনার এই সিজার মধ্যে থাকে। এবং তারা খুব চমৎকার ভাবে কিন্তু একটা কথা এখানে বলছে যে আসলে এই সিজার সার্টিফিকেশনটা কি কারণে আসলে প্রয়োজন, আপনি কেন এই সিজার সার্টিফিকেশনটা করবেন। তো খুব ক্লিয়ার ভাবে তারাও এখানে একটা জিনিস বলছে যে whether you are seeking a new career opportunities, আপনি যদি নতুন কোনো জায়গায় কাজ করতে চান, নতুন কোনো অপরচুনিটি পেতে চান, নতুন কোনো ডিপার্টমেন্টে কাজ করতে চান, আপনি জব চেঞ্জ করতে চান, তাহলে এই সার্টিফিকেশনটা আপনার জন্য। or striving to grow within your current organization, নতুন জব অথবা বর্তমান যেখানে আছেন, যে অর্গানাইজেশনে আছেন, সেখানেও যদি আপনি আপনার মানে ক্যারিয়ারটা গ্রো করতে চান, আপনার অবস্থানটা পোক্ত করতে চান, তাহলে এই সার্টিফিকেশনটা আপনার জন্য। কারণ সিজার সার্টিফিকেশন আপনাকে অন্যদের থেকে আসলে ডিফারেন্সিয়েট করবে কিভাবে, এই পাঁচটা ডোমেইন, এখানে যে পাঁচটা ডোমেইন আমরা দেখতেছি, এই পাঁচটা ডোমেইনের উপর নলেজ বাড়ানোর মাধ্যমে সিজার ডিফারেন্সিয়েট ইয়োরসেলফ ফ্রম আদার্স। আপনারা দেখবেন যে আজকে হয়তো ওরিয়েন্টেশন ক্লাসে আমি কিছু কথা বলছি, আপনারা যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে আপনারা যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, আপনারা যখন আপনাদের টিমের সাথে কথা বলবেন, তখন দেখবেন যে আপনাদের কথার মধ্যে আসলে অনেকেই আসলে তারা অ্যাস্টনিশড হবে যে আসলে এই ধরনের টার্মিনোলজি ইউজ করে, এই ধরনের কথাবার্তা ইউজ করে। কারণ কি, কারণ হলো এখানে সবকিছুই হচ্ছে প্রফেশনাল জায়গা, প্রফেশনালি এখানে সবকিছু ইয়ে করা যায়। সো এখানে হচ্ছে আপনি মানে সেটা বুঝতে পারবেন। সো আমরা আহ, আমরা আর খুব বেশি এখানে এত ডিটেলস আমরা না দেখে, হ্যাঁ, আমরা নেক্সট একটু দেখি যে আসলে আমাদের মানে আমাদের সিজার রিভিউ ম্যানুয়ালে কি ইয়ে কি আছে। তো আমরা যতটুকু সিজার সম্পর্কে ইয়ে করলাম, আমাদের সবকিছুই আছে। তারপরও আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানার আছে কিনা, যতটুকু আমরা দেখলাম, কিছু কি জানার আছে? ভাইয়া এখানে ওই যে পার্সেন্ট গুলো দেখালেন, এগুলো কি কোয়েশ্চেন
কত হ্যাঁ কোর্সেন, নাম্বার আসবে সেটার পার্সেন্টেজ হ্যাঁ না? হ্যাঁ 100টা কোর্সেনের মধ্যে মানে 100% কোর্সেনের মধ্যে কতটুকু আসবে। ওকে। হ্যাঁ, এটা যেমন আমরা যদি 18% মনে করি, তো সেখানে দেখা যাচ্ছে আমার হয়তো 30টার মতো কোর্সেন আসবে। 150টা কোর্সেনের মধ্যে এত পার্সেন্ট কোর্সেন ওই জায়গাগুলো থেকে আসবে। তো এটা হচ্ছে সিজার রিভিউ ম্যানুয়াল। আমরা এখন যেটা নতুন ম্যানুয়াল যেটা আসছে আগামী মাস থেকে যে ম্যানুয়ালটার উপরে এক্সাম গুলো হবে, সেটা হচ্ছে আমার মূলত এই সিজার রিভিউ ম্যানুয়াল 28 এডিশন, যেটা এটা হচ্ছে আমার লেটেস্ট এডিশন, নতুন পাবলিশড হয়েছে এটা আর কি। এটা অলরেডি লার্নস প্লেস আপনাদের সাথে শেয়ার করছে। তো আমরা এই ম্যানুয়ালটা একবার ধরে ধরে পড়বো, আমাদের কোনো টার্গেট থাকবে না যে আসলে আমরা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা আমরা ইউজ করব না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ইউজ করব না এই কারণে, যেহেতু সিজা এক্সামের জন্য আমরা বলতেছি যে এটা বাইবেল, সিজা রিভিউ ম্যানুয়ালটা বাইবেল হিসেবে ট্রিট করা হয়, বিকজ ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ফ্রম দিস ম্যানুয়াল। তো আগের ম্যানুয়ালটা আর এই ম্যানুয়ালটার মধ্যে একটু পার্থক্য, যেটা আগের ম্যানুয়ালটায় আসলে এরকম ভাঙা ছিল না, মানে হ্যাঁ, আগের ম্যানুয়ালটা এইখানে আমি দেখাই আপনাদের। এটা মূলত এর আগের যেটা ছিল 27th এডিশন, আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছি এই ম্যানুয়ালটা। আর এখন আমরা দেখবো মূলত এই ম্যানুয়াল, আমরা এখন এই ম্যানুয়ালটা আমরা এখন এ করবো। আপনারা একটু মিউট হয়ে থাকবেন, তাহলে বারবার আমারও ডিস্টার্ব হবে না। ওকে, সো এইখানে দেখেন 28 এডিশন, যেটা এই এডিশনের এই কপিটা একবার নতুন লার্নস প্লেস এটা আপনাদের জন্য পারচেস করছে। আরো আরো কিছু আপনি এটা হচ্ছে পিডিএফ না, আপনার একটা সুবিধা হলো কি যে আপনি এখান থেকে এখানে আপনি হাইলাইট করতে পারবেন, নিচের মতো এডিট করতে পারবেন। অন্যরা যেরকম ইমেজটা স্ক্যান করে অনেকে হয়তো এটা কিন্তু না, এটা হচ্ছে আপনি ফুল ডকুমেন্ট, আপনি ইউজেবল একটা ডকুমেন্ট আপনি পাবেন। তো এই ডকুমেন্টের আমরা একটু গো থ্রু করি যে আসলে তারা কিছু ইনস্ট্রাকশন, এই ডকুমেন্টের মধ্যে তারা কিছু ইনস্ট্রাকশন এখানে প্রোভাইড করছে, ডকুমেন্ট আপনি কিভাবে আমরা স্টাডি করব। তো এইখানে দেখেন এই জায়গাটায় আমরা যেটা বলছি না যে পার্সেন্টেজ কমছে বা বাড়ছে, যেমন এইখানে দেখেন আগে ছিল 21%, আর এখন সেটা কি হয়েছে যে এটা কমে যেয়ে এখানে 18% আসছে। এটা 17% ছিল, 1% বাড়ছে, 18%। এটা আনচেঞ্জ আছে, 3rd নাম্বার ডোমেইনটা এটা আনচেঞ্জ। আর 4th নাম্বার ডোমেইন এটাও 3% বাড়ছে। সো এই ডোমেইনটাও খুব মজার ডোমেইন, এটা 3% বাড়ানো একটা যৌক্তিকতা আছে। আর এখানে 27% ছিল, এটা 1% এখানে কমছে। সিজার পড়ার ক্ষেত্রে তারা কিছু ইনস্ট্রাকশন এখানে প্রোভাইড করে, ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করে যে আসলে আমরা যখন পড়বো আমাদের সব সময় মাথায় একটা জিনিস রাখতে হবে যে আসলে কিভাবে কোশ্চেনটা আসবে। আমরা সবসময় বলি যে আপনি যখন স্টাডি করবেন অ্যাটলিস্ট 2 টাইমস, কমপক্ষে 2বার এই সিজার রিভিউ ম্যানুয়ালটা আপনি বুঝে বুঝে পড়বেন। এখন আপনি সিজার রিভিউ ম্যানুয়ালটা হয়তো 10বার শেষ করলেন, 10বার শেষ করলেন বা 20বার শেষ করলেন পড়ে, এটা আসলে আইসাকা কখনো দেখবে না যে আপনি কত ঘন্টা পড়ছেন, কত সময় পড়ছেন, এগুলো আইসাকা দেখবে না। আপনি আইসাকা দেখবে যে আপনি যে কোশ্চেন গুলো দিছে এই কোশ্চেন গুলোর আনসার আপনি কারেক্টলি দিতে পারছেন কিনা। তো তারাও কিছু বিষয় সাজেস্ট করছে যে আসলে কিভাবে এই সিজার রিভিউ ম্যানুয়ালটা আপনি স্টাডি করবেন, আপনার পড়তে হবে।
এবং এর মধ্যে তারা দেখেন, এর মধ্যে কয়েকটা কথা তারা বলছে যে আপনি যখন পড়াশোনা করবেন তখন আপনি কোন কোন জায়গাগুলোর উপর আপনি ফোকাস দিবেন। হ্যাঁ, যেমন সিজে এক্সামের কোশ্চেন গুলোর ক্ষেত্রে মোস্ট, বেস্ট, লিস্ট, এই ধরনের কোশ্চেন গুলো ম্যাক্সিমাম টাইমে আপনার এই ধরনের কোশ্চেন গুলো থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট অপশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ধরনের কিওয়ার্ড যেগুলো আমরা দেখবো, ওই কিওয়ার্ড গুলো নিয়েই আমরা স্টাডি করব। যেমন এখানে বলছে দেখেন, read the entire system and determine what the question is asking. তো যেমন দেখেন এখানে বেস্ট একটা অপশন বলছে, মোস্ট অপশন, ফার্স্ট অপশন, এক্সেট্রা। সো যখন কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন গুলোর মধ্যে এইরকম টার্ম থাকবে। যেমন কোশ্চেন আনসারে আমরা যদি চাই, আমরা দেখেন এখানে কোশ্চেনের এগুলোর ভিতরে আমরা যদি দেখি, যেমন এখানে এখানে একটা অপশন দেখেন, এখানে বলছে হুইচ অফ দা, এইটা হচ্ছে বেস্ট। আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি যে মোস্ট, তারপরে প্রাইমারি। ঠিক মেন এক্সামের কোশ্চেনেও এই ধরনের টার্মিনোলজি গুলো খুব বেশি থাকে। আমি এটা এই কারণে দেখাচ্ছি যে আপনি যখন, আমরা এইখানে প্র্যাকটিস করব, আমরা যখন কোশ্চেন গুলো দেখব, ওই কোশ্চেন গুলো যখন আমরা দেখবো, আমাদের চিন্তা করতে হবে যে আমি এখান থেকে আসলে কি ধরনের কোশ্চেন আমি এখানে পেতে পারি, কি ধরনের কোশ্চেন আসতে পারে। আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন, একটা টপিকস পড়লেন, ওই টপিকস এর উপরে আসলে কোশ্চেনটা কিভাবে আসবে, এটা আপনাকে থিঙ্কিং করতে হবে। মানে আপনি যখন পড়বেন তখন আপনাকে এক্সামের কোশ্চেনটা কিভাবে আসতে পারে, এই চিন্তাটা থেকে আপনাকে স্টাডিটা করতে হবে। এবং আপনি এই মোস্ট, যেমন আপনি হয়তো একটা কোশ্চেন দেখলেন বা একটা টপিকস পড়তেছেন, যেখানে 4টা 5টা রিজন আছে, বাট তারা সেখানে বলছে যে দ্য প্রাইমারি রিজন ইজ, তার মানে এই যে প্রাইমারি শব্দ, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো এই জন্য কিওয়ার্ড। তারপরে রিক্স বেস কোশ্চেন গুলো আসে, যেখানে যে শব্দগুলো আমরা রিক্স শুনি সেগুলো আমার আসতে পারে। সো আপনি প্রথমেই যদি এগুলো জানেন যে এইভাবে আসলে কোশ্চেন গুলো আসতে পারে, তখন আর আপনি মেন এক্সামে যে আপনার তখন আর মানে প্রবলেম হয় না। এবং তারা একটা জিনিস বলে কি, যেমন আপনি এই কোশ্চেনটা এখানে পড়বেন, হ্যাঁ, তো আমরা কি বলি যে কিছু স্ট্র্যাটেজি আমরা এখানে ডিফাইন করে দিই। যেমন প্রথম আপনি যখন এই কোশ্চেনটা পড়বেন, তখন আপনি মেন কিওয়ার্ড গুলো মার্ক করবেন। যেমন এখানে বলছে বেস্ট মেথড, মানে কোনো একটা সিস্টেম বা যে কোনো একটা জিনিসের বেস্ট মেথডটা তারা জানতে চাইছে। তার মানে এখানে 4টা যে অপশন আছে, 4টাই কারেক্ট, বাট এই চারটার মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা সব থেকে ভালো। তাহলে আমরা এখানে যেমন এটা অপশনে করলাম যে বেস্ট মেথড আইএস অডিটরের জন্য টু ইভালুয়েট দ্য ইমপ্লিমেন্টেশন অফ সেগ্রিগেশন অফ ডিউটিস। মানে মেন কিওয়ার্ড কিন্তু, আমরা যদি সেগ্রিগেশন অফ ডিউটিস, এসওডি, একটা আইটি ডিপার্টমেন্টে যদি আমরা এটা মানে ইমপ্লিমেন্ট করা আছে, তো কোন ওয়েতে আসলে একজন অডিটর এটা ইভালুয়েট করতে পারবে যে এটা হচ্ছে রাইট। তো এখানে হলো, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝলাম যে মানে আইস অডিটররা কোন একটা অর্গানাইজেশনে যখন অডিট করবে, তখন সে কিভাবে, মানে সব থেকে ভালো ওয়ে কোনটা যে সেগ্রিগেশন অফ ডিউটিস আইটি ডিপার্টমেন্টে এটা মানে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে বা ঠিকঠাক মতো আছে, কিভাবে ইভালুয়েট করবে। তো এইটা আমরা একটা ধারণা পেলাম। সেকেন্ডলি আমাকে যেটা করতে হবে সেটা হলো এই অপশন গুলো পড়তে হবে। 4টা অপশন পড়তে হবে। 4টা অপশনের মধ্যে আপনি এরকম হইতে পারে যে আপনি মেন কিওয়ার্ড গুলো এখান থেকে ফাইন্ড আউট করতেছেন। তো যেমন এখানে ডিসকাস উইথ দ্য আইটি ম্যানেজার, এটা একটা অপশন। তারপরে আপনি রিভিউ করে দেখতে পারেন আইটি জব। তারপরে আপনি আইটি অডিট রিপোর্টটা দেখতে পারেন। তারপরে ইভালুয়েট অর্গানাইজেশনাল স্ট্রাকচার, মেন কিওয়ার্ড গুলো এখানে ফাইন্ড আউট করলেন।
তাহলে দুইটা স্টেপ আমরা কিন্তু করলাম। এক নম্বর স্টেপে কি মেন কোশ্চেন, যেটা কোশ্চেনটা পড়ার সময় আমি হাইলাইট করলাম বা আমি মেন কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করলাম। সেকেন্ডলি আমি কি করলাম, সেকেন্ডলি আমি করলাম যে আমার এই কোশ্চেন যেগুলো, কোশ্চেনটা আমি পড়লাম। কোশ্চেন পড়ার পরে সমস্যা হয় কি আসলে, বা অপশন গুলো পড়ার পরে সমস্যা হয় যে আসলে কোশ্চেন কি বলছিল অনেক সময় আমরা এটা ভুলে যাই। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে এই দুইটা অপশন করার পরে থার্ড নাম্বার অপশন যেটা, সেটা হলো আমি এই কোশ্চেনের কিওয়ার্ড যেগুলো দাগাইছিলাম সেটা আবার একবার দেখে তারপর এখনো আনসার অপশনে এসে আনসারটা করা। এবং আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো আপনাদের সাথে শেয়ার করবো। যেমন আপনি এক নম্বর হচ্ছে কিভাবে অপশন গুলো এলিমিনেট করা যায়। চারটা অপশন, এর সাথে বি কম্পেয়ার করব, করে সেখান থেকে একটা অপশন আমি নেব, ভালো যেটা সেটা নেব, তারপর বির সাথে আবার সি কম্পেয়ার করব, এই দুইটার মধ্যে যেটা বেস্ট সেটা আমরা ফাইন্ড আউট করব। তারপরে আবার এই তিনটার মধ্যে যেটা বেস্ট সেটার সাথে ডি এর সাথে কম্পেয়ার করে তারপর আমরা আমাদের রাইট অপশনটাই করব। কারণ আপনারা ম্যাক্সিমাম টাইমে দেখবেন যখন এক্সাম দিতে চান তখন কিন্তু আপনার মোটামুটি চারটা অপশনের মধ্যে আমরা খুব সহজেই দুইটা অপশনকে আমরা ফাইন্ড আউট করতে পারি। অপশন সে আমি এখানে এগোলাম অপশন এ এবং বি, বাট আমাদের সমস্যাটা হয় এ এবং বির মধ্যে আসলে কোনটা মানে কারেক্ট সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি না, এবং দেখে শুনে ওই ভুলটাই ম্যাক্সিমাম টাইমে আমরা আনসার করি। কারণ কি, কারণ আমরা এলিমিনেট করি না এই জন্য। তো ওই ওই অপশন গুলো ঠিক এখানে তারাও প্রথমে বলছে যে আপনি রিড অল অপশন, তারপরে এখানে বলছে পুনরায় আপনি এলিমিনেশন অপশন গুলো দেখবেন, আবার আপনি হাইলাইট যেগুলো করছেন সেগুলো আবার দেখবেন, দেখে তারপরে আপনি আনসার গুলো করবেন। এবং কোশ্চেন আনসারের জন্য দেখেন এটা কিন্তু আমাদের একদম 28 এডিশন, 28 এডিশন যেটা, এটা কিন্তু যেটা বললাম ভেরি রিসেন্টলি এটা পাবলিশড হয়েছে আইসাটা। আর এখানে কিন্তু তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আসলে আমাদের নতুন কোশ্চেন আনসার ম্যানুয়াল কখন আসবে। ওনারা বলছে যে এটার কোনো ইয়ে নাই, আমাদের কোশ্চেন আনসারের জন্য যে ডেটাবেস যেটা আছে এখন পর্যন্ত এই ডেটাবেসটা অ্যাক্টিভ, আমরা যেটা দেখাচ্ছি যেটা আগে ছিল। এখন হয়তো অনেকেই ভাবতেছেন তাহলে তো এই কোশ্চেন গুলো পড়লেই হয় না, আপনি এখানে অ্যারাউন্ড 1000 কোশ্চেন আমরা এখানে পাবো। কোশ্চেন আনসার বুকে 1000 কোশ্চেন। তো এই 1000 কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেনও আপনার এক্সামে আসবে না, নট এ সিঙ্গেল কোশ্চেন ইউ উইল গেট ফ্রম দিস ম্যানুয়াল। বাট এটা আপনার এক্সামের জন্য খুবই হেল্পফুল। এটা কিন্তু এরকম না যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দিচ্ছে, নো, এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন। এটা সুবিধা হলো আপনি একটা কোশ্চেন পড়তেছেন, চারটা অপশন আছে, এবং এইখানে দেখেন একটা শুধুমাত্র কারেক্ট, বাকি তিনটা ইনকারেক্ট। সো এইখানে ডিফাইন করা, এখানে এক্সপ্লেইন করা কেন সি কারেক্ট এবং কেন এ বি ডি ইনকারেক্ট। একটা কোশ্চেনের চারটা অপশন সম্পর্কে যখন আপনি জানবেন, 1000 কোশ্চেনের 4000 অপশন সম্পর্কে, 4000 কিওয়ার্ড সম্পর্কে আপনি যখন জানবেন, তখন মেন এক্সামে আপনার আর কোনো ধরনের কোনো আল্লাহর রহমতে প্রবলেম হবে না, আপনি ইজিলি আপনি কোশ্চেন গুলো সলভ করতে পারবেন। আমি এই কথাগুলো এই কারণে বলতেছি, আপনি যখন এই কোশ্চেন আনসার প্র্যাকটিস করবেন আপনি কখনোই আনসার গুলো মুখস্থ করবেন না, কারণ এই কোশ্চেনটা আপনার এক্সামে আসবে না এবং আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি মুখস্থ করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা, এই জন্য একটা কোশ্চেন আপনি সলভ করলেন, দেখা যাচ্ছে আপনার আনসারটা কারেক্ট হলো, আপনি পরের কোশ্চেনে চলে গেলেন না, এটা করবেন না। আপনার একটা কোশ্চেন যখন আপনি সলভ করছেন, ডেফিনেটলি তখন কিন্তু আপনার মনে হয়েছে যে সি এবং বি এই দুইটার মধ্যে যে কোনো একটা, এবং আপনি তো রাইটটা আপনি সিলেক্ট করছেন। সো আপনার এখন প্রথম দায়িত্ব যেটা, সেটা হলো আরেকটার সাথে যে আপনার কনফিউশন হয়েছিল ওইটা আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে, যে কেন ওইটা আমার কনফিউশন ছিল, ওরা কি এক্সপ্লেন করছে। এবং এরপরে আপনাকে আবার দেখতে হবে যে অপশন দুইটা আপনি ইয়ে করেন নাই সেটাও আপনি একটু পড়লেন। এবং আমি বলি যে যখন আপনার 10টা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেন আনসার বুকে 10টা কোশ্চেনের মধ্যে 9টা আপনার কারেক্ট হবে, তখনই আপনি এক্সামের জন্য নিজেকে রেডি মনে করবেন। তা নাহলে আপনি
এক্সামে আপনার ইয়ে হবে। আমি আমি জানি এটা 57% পাইলেই পাস, কিন্তু আমরা কিন্তু 80% আপনাদেরকে রাখছি এক্সামের জন্য, পাস করার জন্য। যে আমি 80% যেটা বলছি এর আগেও আমরা ইয়ে করছি। আপনি বেসিকলি যে জায়গাটা থেকে মক টেস্ট দিবেন, লার্নস প্লেসের এই এই জায়গাগুলো থেকে, যে জায়গা থেকে আপনারা মক টেস্ট দিবেন ওই জায়গাটার কথা আমি বলছি। যে এখানে সবকিছু আপনাদের ইয়ে রেজিস্ট্রেশন করে লার্নস প্লেস আপনাদেরকে জানাই দেবে যে আপনারা একটা ডোমেইন শেষে ওই ডোমেইনের উপর এক্সাম দেবেন। যেমন এখানে ডোমেইন 1, তো এইখানে প্রত্যেকটা জায়গায় দেখেন একদম 150টা কোশ্চেন, মানে প্রতিটা ডোমেইনের উপর আবার কোশ্চেন গুলো করছে, তারা আপডেট করতেছে, নতুন যে ম্যানুয়াল যেটা আসছে এই অনুযায়ী আপডেট করতেছে। তো এটাও আপনাদের সাথে মানে এই লিঙ্কটা শেয়ার করলে আপনারা এখান থেকে এক্সাম দিয়ে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনাদের প্রিপারেশন কতটুকু, এবং এখানেও কিন্তু ঠিক সব এক্সপ্লেনেশন দেওয়া আছে। আপনি পরবর্তীতে চাইলে রিভিউ করেও আপনি দেখতে পারবেন যে আপনার আহ, কেন এটাই হয়েছে, এবং প্রতিটা কোশ্চেনে প্রতিটা টপিক সেখানে টাচ করা হয়েছে। তো আমরা কোশ্চেন আনসারের এই জায়গাটা একটু দেখলাম। আমরা কিন্তু আজকে খুব স্টাডি করব এরকম আমাদের মেন টার্গেট না। আমাদের আজকে মেন টার্গেট যেটা সেটা হলো আসলে আমরা কিভাবে রিসোর্স গুলো ইউজ করব সেগুলো। তো দেখেন এখানে আরেকটা আরেকটা জিনিস আমরা দেখাইতে চাচ্ছি, যেটা যে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। এই কোশ্চেন আনসারের কথাটা এখানে বলছে, 1000-এর মতো কোশ্চেন থাকে, আর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আপনি একটা কোশ্চেনের জন্য শুধুমাত্র একটা অপশনে আপনি সিলেক্ট করার সুযোগ থাকবে। এখানে এরকম না যে কোনো কোশ্চেনে এমন উত্তর হবে না যে দুইটা আনসার কারেক্ট, এরকম কোনো কিছু না, সব হচ্ছে রেডিও বাটন। তো এটার পরে আমরা এখন যদি একটু দেখি, ডোমেইন গুলো দেখি, ডোমেইন ওয়াইজ। স্যার যেরকম জিজ্ঞেস করতেছিলেন যে আসলে এই পার্সেন্টেজ বলতে কি, যেমন এখানে 18% কোশ্চেন আমরা ডোমেইন 1 থেকে পাবো। তার মানে এখানে 18% বলতে কত, এখানে 150টা কোশ্চেনের মধ্যে 27% কোশ্চেন বা 27 উইল গেট ফ্রম ডোমেইন 1। 150টা কোশ্চেনের মধ্যে 27টা কোশ্চেন আমরা ডোমেইন 1 থেকে আমরা পাবো। এক্সামে এরকম হয় না যে প্রথমে ডোমেইন 1 তারপর ডোমেইন 2 এরকম ভাবে কোশ্চেন আসলে, প্রথমেই আপনার ডোমেইন 5 এর কোশ্চেন আসতে পারে, ডোমেইন 4 এর কোশ্চেন আসতে পারে, র্যান্ডমলি আসে। এটা আসলে মানে ইভেন দো এরকম আইডেন্টিফাই করা যায় না যে আসলে কোশ্চেনটা কোন ডোমেইন থেকে আসছে, অনেক ক্ষেত্রে এরকম ধরনের উম, মানে হয় আর কি। তো প্রতিটা ডোমেইনের জন্য দুইটা করে পার্ট, একটা হচ্ছে পার্ট 'এ' আর একটা হচ্ছে পার্ট 'বি'। যেমন পার্ট 'এ' তে এইখানে বলা হয়েছে যে প্ল্যানিং এবং পার্ট 'এ' এক্সিকিউশন। দুইটা পার্টের প্রথম পার্ট যেটা, সেটা কিছুটা আমরা বলতে পারি যেটা থিওরিটিক্যাল বিষয়গুলো, ডেফিনেশন রিলেটেড, ডেসক্রিপশন রিলেটেড। আর পার্ট 'বি' তে কিছুটা হলেও প্র্যাকটিক্যাল নলেজটা এখানে শেয়ার করার চেষ্টা করে। প্র্যাকটিক্যাল বলতে কি, যেমন আপনি দেখা যাচ্ছে স্যাম্পলিং কিভাবে নেবেন, কিভাবে রিপোর্টটা লিখবেন। হ্যাঁ, তো এইগুলো মূলত আপনার এখান থেকে বের করা যায়। এখান থেকে ফাইন্ড আউট করা যায় যে কিভাবে আপনি এগুলো করুন, এভিডেন্স গুলো কিভাবে নিয়ে কাজ করবেন। সেগুলো আমরা এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ডোমেইনের আপনার ওয়েট আলাদা, প্রত্যেকটা ডোমেইন থেকে কোশ্চেনের প্যাটার্ন গুলো আপনার আলাদা হইতে পারে। আর আমাদের যে ডোমেইন থেকে যে কোশ্চেন আসুক না কেন, এটা আমাদের মেন কনসার্ন না। আমাদের মেন কনসার্ন হলো আমাদের আনসার গুলো কারেক্ট করা। আমরা যখন এই এক্সামের আমরা মোটামুটি যখন এক্সামের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা আজ থেকে নিজেদেরকে মনে করবেন অ্যাটলিস্ট এক্সামের দিন পর্যন্ত যে
এখানে একটা জিনিস আপনারা আজ থেকে মনে করবেন যে আপনি আপনার অর্গানাইজেশনের না, আপনি এখন থেকে গুগলের অথবা অ্যামাজন এই জায়গাগুলোর এই এই অর্গানাইজেশন এই কোম্পানিগুলো এই এই যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মানের অর্গানাইজেশন, যে গুগল, অ্যামাজন, এই ধরনের অর্গানাইজেশনের আজ থেকে হেড অফ অডিট এই রোলটাই আছেন। এবং এই রোলে থেকে আসলে এই এক্সামের কোশ্চেনটা কিভাবে, কোশ্চেনের আনসার গুলো দিবেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি নিজেকে এখন থেকে মনে করবেন যে আপনি একটা বড় অর্গানাইজেশনের হেড অফ অডিট এই জায়গাতে আছেন। এই এক্সামটা কিন্তু ম্যানেজেরিয়াল এক্সাম। এখন আপনি হয়তো একটা ডিপার্টমেন্টের কাজ করেন, আপনি আপনার ডিপার্টমেন্টের এই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন আনসার দেওয়ার, তাহলে কিন্তু আপনি এক্সামে ভালো করতে পারবেন না। এই জন্য আপনার মেন টার্গেট থাকবে যেটা, যে আপনি এখন থেকে নিজের একদম একটা অর্গানাইজেশনের হেড লেভেলে আছেন, হেড অফ অডিট। ওই জায়গা থেকে আপনি আনসার গুলো কিভাবে দিবেন বা সলিউশনটা কিভাবে করবেন, সেই চিন্তা থেকে আপনাকে আনসার গুলো দিতে হবে। তো সিজা রিভিউ ম্যানুয়ালে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো। যেমন এখানে প্ল্যানিং পার্ট, আসলে আমরা কিভাবে পড়বো, কোশ্চেন আনসার অপশন গুলো তো দেখলাম, আমরা কিভাবে পড়বো সেটা আমরা একটু ডিসকাস করবো এখন আপনাদের সাথে। আমরা আহ, এইটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এই ডোমেইনটা থেকে কতগুলো কোশ্চেন আসবে? আমাদের এই ডোমেইন 1 থেকে 27টা কোশ্চেন স্যার। 27টা কোশ্চেন, অ্যাপ্রক্সিমেটলি 27টা কোশ্চেন আমরা এখানে। আমাদের এখানে পড়ার সিস্টেমটা দেখেন, আমাদের আগের ডোমেইনটা একটু ভালো ছিল আমার কাছে। উম, ভালো ছিল এই অর্থে বলতেছি যে ওইটাই পড়ার মতো খুব চমৎকার একটা ইয়ে ছিল। যেমন এখানে দেখেন একটু ইজিলি পড়া যেত, মানে লাইনগুলো এরকম একটাই মাত্র ইয়ে ছিল, কোন কলাম আকারে ছিল না। এটা আমাদের আগের ডোমেইনটা। আমরা ফুল এরকম যখন যে ক্লাসটা হবে আমরা হাইলাইটেড করে তারপরে এটা আপনাদেরকে প্রোভাইড করব। প্রতিদিনের ক্লাস শেষে হাইলাইটেড অংশগুলো আপনারা পাবেন, এটা ইয়ে করবেন। তো এখানে যেরকম ছিল দেখেন, এখানে যে একটু ফন্ট গুলো বড় ছিল বা ইজিলি এটা পড়া যেত, এটা একটু ডিফারেন্ট এ করছে। এবার এটা আমরা চেষ্টা করবো একদম খুব, মানে আমি লার্নস প্লেসের সাথে কথাও বলেছি যে যে আমাদের আপনাদের এখান থেকে লার্নস প্লেস থেকে এটা কোনোভাবে ইয়ে করা যায় কিনা, এটা প্রিন্ট আউট দিয়ে একটা কোয়ালিটিফুল, কারণ নীল ক্ষেতে আসলে যে প্রিন্টটা দেয় এটা পড়া যায় না, এই ফন্ট গুলো ছোট করে। তো এটা যেন একটা রিডেবল ফরম্যাটে হয়, সেটাও ইয়ে করবো। বাই দিস টাইম এটা একদম প্লেন যেটা, সেই কপিটাও আপনাদের শেয়ার করা আছে অলরেডি। যারা রেজিস্ট্রেশন করছেন সবাই তো এখানে মনে রেজিস্ট্রেশন করা, আপনারা তো অলরেডি পেয়ে গেছেন ওইটা হাইলাইটেড, এই ডকুমেন্টটাও আপনারা পাবেন। আবার ভিডিও রেকর্ডিং গুলো আপনাদের দেওয়া আছে, ওগুলো একটু দেখতে থাকবেন। তো এই ভিডিও রেকর্ডিং গুলো আসলে আগে থেকে আপনাদেরকে কেন দেওয়া হয়েছে? আগে থেকে দেওয়া হয়েছে এটাও কিন্তু ওইগুলো দেখবেন সব লাইভ ক্লাসের রেকর্ডিং। এই মার্কিং করা ডকুমেন্টটা লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো আছে। আপনি ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট ওইটা যদি একটু দেখে আসেন, হাফ এন আওয়ার বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, তো এইটা দেখে আসলে সুবিধা, ক্লাসের মধ্যে আপনি কোশ্চেন করতে পারবেন। ওইখানে কোনো কিছু যদি না বুঝতে পারেন, এখানে আপনি সহজে কোশ্চেন করতে পারবেন। ইভেন আপনার এখানে যে বিষয়টা আমি আলাপ করতেছি সেটা আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তা নাহলে আপনার মধ্যে বোরিং চলে আসবে। আমাদের এখন যে লেভেলে আমরা পড়াশোনা করতেছি, আসলে আমাদের পড়াশোনা করার
ওই লেভেলটা আসলে নাই, যেরকম স্টুডেন্ট লাইফে আমরা পড়ছি। হ্যাঁ, এটা এই লেভেলে আসলে ডেফিনেটলি পসিবল না। যার কারণে কিন্তু ও, যার কারণেই কিন্তু আমরা এটাই হুম, তো এই জন্য হচ্ছে আপনি ক্লাসের রেকর্ডিং গুলো একটু দেখে আসলেন। আগে থেকে আমরা রেকর্ডিং গুলো এই জন্য প্রোভাইড করি, যেন আপনি নিজে আপনি একটু বুঝতে পারেন। কারণ আমাদের এই এজটা আপনি আসলে এইভাবে পড়াশোনা করার মতো না, বা ওই ওই এনার্জি আমরা পাই না। এই জন্য আমাদের যেটা করতে হবে, যে দেখেন এখানে এখানে প্রথমত আপনাকে আহ, আপনি কিছু ভিডিও দেখলেন, হ্যাঁ, কিছু স্টাডি করলেন, কোশ্চেন আনসার প্র্যাকটিস করলেন, সেটা আসলে আমরা পড়বো কিভাবে সেটা, সেই স্ট্র্যাটেজিটা আপনারা হয়তো একটু বোরিং হচ্ছেন, বাট প্রথম দিক থেকে এটা বলে নিলে আপনার টোটাল সেশন গুলো আপনাদের জন্য সুবিধা হয়। আমরা ওগুলোতেও ডিসকাশন সেশন থাকবে, ওখানে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, কিছু থিওরি পড়ি, আপনাদের কথা আমরা শুনি, যেন এটা বোরিং না হয়ে যায় সেটা। এবং তড়িঘড়ির কোনো মানে সিস্টেম আমাদের এখানে নাই। এক নম্বর হচ্ছে আমি কখনোই মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে পড়াই না। যেটা এক্সামে আসবে সেটা আপনি স্বচক্ষে এখানে দেখবেন, সেটা আপনাকে এখান থেকেই করতে হবে। দুই নম্বর হলো আপনাকে বিভিন্ন ধরনের মক টেস্ট, যেগুলো আমি ছোট ছোট টেস্টের জন্য গুগল ফর্মে আপনাদের জন্য যে গ্রুপটা আমরা তৈরি করছি, যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে দেওয়া হবে, আপনার আনসার দিতে হবে। হ্যাঁ, পড়া দেব, এবং পড়াটা কিন্তু আমরা ওইভাবে ইয়ে করে নিব। কারণ হলো আপনি 6 মাস 1 বছর ধরে আপনি পড়তেছেন, এক্সাম দিবেন, এটা করা যাবে না। এটা আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি 2 মাস বা 2.5 মাস, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনাকে এক্সাম দিতে হবে। হ্যাঁ, তো কে কোন দিনে এক্সাম দিবেন সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা লিখে নেব, এবং সেই অনুযায়ী আপনাদেরকে আমরা ফলো আপ করবো। এনিওয়ে, আমরা এখন কিভাবে আসলে আমরা পড়বো। যেমন একটা জিনিস দেখেন, যে প্রথমে কি বলছে, যে প্ল্যানিং এর পার্ট, ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে প্ল্যানিং পার্ট। প্ল্যানিং এর মধ্যে তারা ইন্ট্রোডাকশনের মধ্যে একটা জিনিস বলছে, যে অডিট একটা অর্গানাইজেশনকে কিভাবে হেল্প করে, অথবা আমরা যদি অডিট করি তাহলে অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হবে। খুব ক্লিয়ারলি তারা 4টা জিনিস বলছে। কি কি? এক নম্বরে বলছে যে এনশিওর ইফেক্টিভ অপারেশন। একটা অর্গানাইজেশনে তো 4টা ভাবে আসলে কি অডিট একটা অর্গানাইজেশনকে হেল্প করতে পারে। এক নম্বর যেটা, সেটা বলতেছে যে একটা অর্গানাইজেশনের যে অপারেশন যেগুলো হচ্ছে, সেই অপারেশন গুলো ইফেক্টিভ ওয়েতে হচ্ছে কিনা। ইফেক্টিভ বলতে কি? ইফেক্টিভ হলো যে ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে হচ্ছে কিনা। ম্যানেজমেন্ট যে রিকোয়ারমেন্ট দিছিল একটা সফটওয়্যারের জন্য, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেছে কিনা, সেটা হচ্ছে ইফেক্টিভ। আপনি একটা সিবিএস কোর ব্যাংকিং সলিউশন পারচেস করছেন। সো কোর ব্যাংকিং সলিউশনে আসলে কি কি ফাংশনালিটিস থাকবে, কোন কোন মডিউল থাকবে, এটা ম্যানেজমেন্টের যে অ্যাপ্রুভাল যেটা ছিল ঠিক সেই অনুযায়ী হচ্ছে কিনা, এটা ইনশিওর করতে পারে। হ্যাঁ, এটা অডিটের মাধ্যমে। ইফেক্টিভ কথাটা অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে এটা হচ্ছে। দুইটা টার্ম এখানে মূলত থাকে, একটা হচ্ছে ইফেক্টিভ, আর একটা হচ্ছে ইফিসিয়েন্সি। একটা হচ্ছে ইফেক্টিভ,
আর একটা কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, ইফেক্টিভ এবং এফিসিয়েন্সি দুটা টার্ম খুব ইম্পর্টেন্ট। তাহলে ইফেক্টিভ বলতে আমরা বললাম যে ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে হচ্ছে কিনা এটা ইফেক্টিভ। আর এফিসিয়েন্সি হলো একটা সিস্টেম তারা ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারতেছে কিনা, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি, যেমন আমি হয়তো চিন্তা করলাম যে একটা কোর ব্যাংকিং সলিউশন নিলাম, তো যে কোম্পানি থেকে আমি এই সফটওয়্যারটা কিনছি তারা বলছে ভাই আপনার এই সফটওয়্যার 10,000 ইউজার নিয়ে সে এটা হচ্ছে সিমultaneously কাজ করতে পারে, কোনো ধরনের কোনো প্রবলেম কোনো কিছু হবে না। তো আমাদের তো আসলে 10,000 ইউজার সবসময় নাও লাগতে পারে, হয়তো 5,000। আমি বললাম যে ভাই আমার 5,000 ইউজার হইলেই হবে। কিন্তু কোনো একটা মুহূর্ত যদি আমার এরকম হয় যে আমার আসলে ম্যাক্সিমাম ইউজারটা প্রয়োজন হচ্ছে ঈদের সময় বা কোনো একটা অকেশনে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক তখন আসলে তার সিস্টেমটা যে কমিটমেন্ট ছিল বা তারা যে পরিমাণ বলছে আসলে সেই ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারতেছে কিনা, হ্যাঁ, ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারতেছে কিনা সেটা এনশিওর করা যায় আমার, সেটা হচ্ছে আমার ইফিসিয়েন্সির মাধ্যমে। তাহলে এক নম্বরে কি হলো যে অপারেশন গুলো ইফেক্টিভ হচ্ছে কিনা, ম্যানেজমেন্ট যেভাবে চাইছে সেইভাবে হচ্ছে কিনা। অডিট করলে আর সেকেন্ড যে ইস্যুটা কাজ করে সেটা হলো যে affirmates compliance with various regulation, affirmates compliance with various regulation। সেকেন্ডলি যেটা করে যে আমার বিভিন্ন রেগুলেটরি অর্গানাইজেশন থাকে, রেগুলেটরি বডি থাকে, যেমন বাংলাদেশ ব্যাংক আছে ব্যাংকের জন্য, টেলিকম ইন্ডাস্ট্রির জন্য বিটিআরসি, অথবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য ইদ্রা। এই রেগুলেটরি বডি কিন্তু তারা কিছু রুলস রেগুলেশন আমাদের এই অর্গানাইজেশন গুলোর উপর ইভেন আমার অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে ম্যানেজমেন্ট থেকেও কিন্তু কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে বলে। অডিট করার মাধ্যমে সেকেন্ডলি আর একটা জিনিস নিশ্চিত করা যায়, অ্যাফ্রেম মানে নিশ্চিত করা যায় যে এই রেগুলেটরি বডি যারা আছে, রেগুলেশন যেগুলো আছে এইগুলো কমপ্লাই করতেছে কিনা, এগুলো মেনে এই সফটওয়্যারটা অপারেশন হচ্ছে কিনা, এগুলো কাজ করতেছে কিনা সেটা নিশ্চিত করা যায় এই সফটওয়্যার মানে এই অডিটের মাধ্যমে। থার্ড নম্বরে যেটা বলছে সেটা বলছে যে কনফার্ম দ্যাট দ্য বিজনেস ইজ ফাংশনিং ওয়েল। আমি যে বিজনেসটা করতেছি, যে সফটওয়্যারটা আমি ইমপ্লিমেন্ট করছি, এই সফটওয়্যারটা এই সিস্টেমটা এই নেটওয়ার্কটা বা হার্ডওয়্যারটা পারচেস করার কারণে আসলে আমার সিস্টেমটা ঠিক মতো কাজ করতেছে কিনা, আমার এমপ্লয়িরা স্যাটিসফাই কিনা, আমার কাস্টমাররা হ্যাপি কিনা, এইটা আইডেন্টিফাই করা যায় এই অডিটের মাধ্যমে। ম্যাক্সিমাম অর্গানাইজেশনে দেখবেন যে আহ, যারা আসলে স্টেক হোল্ডার থাকে, অথবা দেখা যাচ্ছে একটা ব্যাংকের নতুন ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, এমডি আসছে অন্য আর একটা জায়গা থেকে। So, এই এমডির কিন্তু কিছু টার্গেট থাকে, হয়তো এমডি সেলের একটা সফটওয়্যার কোম্পানি আছে, সে বা বন্ধুর একটা সফটওয়্যার কোম্পানি আছে, সে হয়তো অনেক সময় চায় যে তার বন্ধুর রিকোয়েস্ট অনুযায়ী এই সফটওয়্যার কোম্পানি থেকে একটা সফটওয়্যার নিয়ে তার অর্গানাইজেশনে হয়তো ইমপ্লিমেন্ট করে, বন্ধুত্বতার খাতিরে অথবা পারিবারিক সূত্রে অথবা বিভিন্ন ইন্টেনশনালি তারা এটা করতে পারে। তো এইটা করার কারণে কি হয় যে দেখা যাচ্ছে ওই সফটওয়্যারটা ঠিকঠাক মতো কাজ করে না, কিন্তু কিছু বলার থাকে না, কারণ কি, কারণ টপ ম্যানেজমেন্টের নির্দেশে বা তাদের ইন্টেনশনাল সেই সফটওয়্যারটা এখানে করছে। সো অডিট করার মাধ্যমে এটা চেক করা যায়, এটা আইডেন্টিফাই করা যায় আসলে এই সফটওয়্যারটা বা এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার কারণে বিজনেসটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমাদের এই শুধু আমাদের দেশে না, এটা ইন্টারন্যাশনালি একটা ব্যাড প্র্যাকটিস হয়ে গেছে এখন, যে আইটি কিন্তু বিজনেসের জন্য, আইটির মেন কাজ হচ্ছে বিজনেসকে হেল্প করা, কিন্তু এখন যেটা আমরা করি যে বিজনেসের
টাকে আমরা চেঞ্জ করতেছি আইটির কারণে। কোন একটা নতুন সার্কুলার হলো, এটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ একটা সার্কুলার, আইটি ডিপার্টমেন্টে আমরা যখন এটা দিচ্ছি যে এটা সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করেন, তারা বলছে স্যার এটা সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে না, আমাদের কিছু লিমিটেশন আছে। তাহলে কি করতে হবে? সার্কুলারটা বা আপনার বিজনেস প্রসেস যেটা সেটা স্যার একটু চেঞ্জ করতে হবে। দ্যাটস মিন আইটির কারণেই আপনি বিজনেসটাকে চেঞ্জ করতেছেন, যেটা একদম টোটালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা করাই যাবে। আইটি বিজনেসকে হেল্প করার জন্য, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হয়তো এখন আপনার কাছে হয়তো কোনো কারণে কনফিউশন হইতে পারে বা ডিবেটিং মনে হইতে পারে, হাউএভার আমরা যখন আস্তে আস্তে নিচের দিকে যাব দেখব, তখন দেখবেন যে না, আসলে আমাদের মানে বিজনেসের অবস্থান কোথায়, আইটির অবস্থান কোথায়, কিভাবে এগুলোকে মেনটেন করতে হয়, সেগুলো আমরা আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। এবং 4 নম্বরে যেটা, সেটা বলছে যখন আপনি এরকম আইটি বেস সিস্টেম, ইন্টারনেট ফেসিং কোনো সিস্টেম, কোনো একটা সলিউশন টেকনোলজি যখন ইমপ্লিমেন্ট করবেন আপনার অর্গানাইজেশনে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফেস ডিফারেন্ট টাইপস অফ থ্রেট। বিভিন্ন থ্রেট আপনাকে এখানে থাকবে, বিভিন্ন রিস্ক আসবে, বিভিন্ন চ্যালেঞ্জ আপনাকে এখানে আপনার বিজনেসের জন্য আসতে পারে। সো আসলে এই রিস্ক, এই থ্রেট অথবা এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল আপনার এখানে আছে কিনা, এক্সিস্টিং কন্ট্রোলের কোনো দুর্বলতা আছে কিনা, নতুন কোনো কন্ট্রোল এখানে প্রয়োজন কিনা, বা যে কন্ট্রোল গুলো আছে সেগুলো আসলে আমার রিস্ক গুলো মিটিগেট করতে পারবে কিনা, এটা আইডেন্টিফাই করা যায় অডিটের। এখন আমরা এই যে 4টা জিনিস পড়লাম, দেখলাম, সিজা এক্সামটা যদি এত সহজই হতো তাহলে কিন্তু আসলে এটার গুরুত্ব এত থাকতো না। ওয়ার্ল্ডের টপ 10 সার্টিফিকেশনের মধ্যে সিজার অবস্থান কিন্তু 3rd নম্বরে। 3rd নম্বরে যদি হয় তাহলে কি আমরা যদি এই যে লাইন বাই লাইন পড়ে যাই, তাহলে কি এখানে এই 584টা পেজ থেকে কি আমার হুবাহু কোশ্চেন এরকম আসবে না। সবসময় থিঙ্ক লাইক এ ম্যানেজার, একটা ম্যানেজারিয়াল জায়গা থেকে আপনাকে চিন্তা করতে। তো এই জায়গাটাই যদি আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে কোশ্চেনটা কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। এখন যদি আমাকে বলে যে হয়তো একটা কোশ্চেন তৈরি করছে যে which of the following is the most important reason to conduct audit in a organization, তাহলে এইখানে দেখেন, এখানে কিন্তু 1 নম্বরে কিন্তু দেওয়া আছে যে এনশিওর ইফেক্টিভ অপারেশন, যেটা প্রথমে থাকবে সেটার গুরুত্ব বেশি। which of the following is the most important, এই 4টা তো আছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোনটা হবে? ডেফিনেটলি 1 নম্বরে যেটা আছে, প্রথমে যেটা আছে সেটা। কোশ্চেনটা এরকম হতে পারে, which of the following is not a main reason for audit in a organization। সেখানে কি করলো, এখান থেকে 3টা অপশন উঠাই দিল, আর একটা অপশন সে নিজের মতো একটা তৈরি করে দিল। আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারি। এখন যদি আপনাকে কেউ বলে যে ভাই আপনি তো আইএস অডিট বা সিসা সার্টিফাইড, সিসা সার্টিফিকেশন করতেছেন, এটার আবার মেন কারণ কি, মানে এটা সিসা করলে কি হয়, আইটি অডিট করলে একটা অর্গানাইজেশনের মানে কি সুবিধা, আমি এটা বিলিভ করি আপনারা এখন বলতে পারবেন একদম স্পেসিফিক ভাবে। 4টা জিনিসের কথা এখানে বলছি। বাট এখন যদি আমরা আপনাদেরকে এই 4টা জিনিস পড়ানোর আগে বলতাম যে আসলে অডিট একটা অর্গানাইজেশনে কিভাবে হেল্প করতে পারে, আমি বিলিভ করি আপনারা এই কোশ্চেনের আনসারটা কমপক্ষে আধা ঘন্টা ধরে আপনারা এই টপিকসটার উপরে লেকচার দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। বাট আইসাকা আপনি কোথায় কি আছে এটা মেন বিষয় না, আইসাকা কি বলছে তার এক্সামে পাশ করার জন্য এটা আপনাকে ফলো করতে হবে। এটা কোথায় কি বলছে এটা আপনাকে করতে হবে। সো আমরা একটা জিনিস দেখলাম যে অডিট একটা অর্গানাইজেশনকে কিভাবে আসলে অডিট হেল্প করে। ফার্স্ট অফ অল আমরা এটা দেখলাম। সেকেন্ডলি আরেকটা জিনিস বলছে যে audit, most significantly an audit can assure stakeholders of the financial
অপারেশনাল অ্যান্ড ইথিক্যাল ওয়েলবিং অফ দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের যারা স্টেক হোল্ডার থাকে তাদের ফাইন্যান্সিয়াল, অপারেশনাল বা ইথিক্যাল ওয়েলবিং যেগুলো, সেগুলো তারা আসলে মানে এনশিওর করে যে আসলে তার লক্ষ্য উদ্দেশ্য কি, অর্গানাইজেশনের অবজেক্টিভ কি, তার অবজেক্টিভিটি অনুযায়ী সে কাজ করতেছে কিনা, সেগুলো অডিটের মাধ্যমে এটা এশিওর করা যায়। এখানে একটা জিনিস বলছে যে অডিট ইজ দ্য ফর্মাল এক্সামিনেশন। প্রতিটা লাইনেরই কিন্তু এখানে একটা ইয়ে আছে আর কি, মানে তাৎপর্য আছে। তো কি কি ধরনের, যেমন এখানে বলছে ফর্মাল এক্সামিনেশন, আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা মার্কিং করছি। আবার আমি যেগুলো মার্কিং করতেছি এগুলোর বাইরেও যদি আপনার কোনো কোথাও যদি মনে হয় যে না এটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি আপনি সেটা গুরুত্ব দিবেন। এখানে বলছে যে অডিট একটা ফর্মাল এক্সামিনেশন, তার মানে আপনি ফর্মাল বলতে কি, আপনি আপনার স্কোপের বাইরে যে আপনি কোনো কাজ করতে পারবেন। আপনি একটা সিস্টেমে অডিট করতে গেছেন, তো সিস্টেমে অডিট করার সময় সে মনে করেন যে আপনি ট্রেজারি ডিভিশনটা অডিট করতে গেছেন, কোর ব্যাংকিং সলিউশনের ব্যাংকিং সেক্টরের ট্রেজারি মডিউলটা অডিট করতে গেছেন। ট্রেজারি মডিউলটা এটা আপনি লোকাল যে পার্ট সেটা অডিট করতে গেছেন, এবং আপনি দেখলেন যে এই ট্রেজারির সাথে সুইফটের কোন একটা খুব ক্লোজলি ইন্টার রিলেটেড, এবং এইটা আসলে আপনার দেখা উচিত বা এটা আপনার খুব ইম্পর্টেন্ট, অডিটের জন্য এটা প্রয়োজন, কিন্তু সুইফটের এটা আসলে অডিটের স্কোপের মধ্যে নাই। তাহলে আপনার আমার করণীয় কি? আমরা কি আমাদের প্রফেশনালিজম থেকে আমরা ওটাও অডিট করে দিব, ওটা দেখবো না? এরকম কোনো সুযোগ নাই। আপনার একটাই সুযোগ আছে, যখন ফাইনাল রিপোর্টটা আপনি প্রিপেয়ার করবেন তখন হয়তো আপনি রিকমেন্ডেশন দিতে পারেন। রিকমেন্ডেশন কি দিচ্ছেন? রিকমেন্ডেশন দিলেন যে যেহেতু এটা এটার সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই নেক্সট টাইম যখন অডিট হবে তখন হয়তো আপনি এটা ইনক্লুড করে দিতে পারেন, তাহলে অডিটরদের জন্য বা আপনার সিস্টেমের জন্য বা ইভালুয়েট করতে এটা সহজ হবে। বাট আপনি ওই সময় কোনো মতেই আপনি আপনার স্কোপের বাইরে যে কাজ করবেন না, এটাই হচ্ছে ফর্মাল এক্সামিনেশন। তো উপরে যে আমরা এই যে চারটা কথা বলছিলাম না, যে আমরা অর্গানাইজেশনের এই চারটা বিষয় আবার দেখেন নিচে ঠিক এখানে আবার একটু ডিফাইন করছে। যেমন আমরা বলছিলাম কমপ্লায়েন্সের কথা, কমপ্লায়েন্সের কথাটা আমরা এখানে বললাম, এখানে এই কমপ্লায়েন্সের কথাটা বলছে, ইনফরমেশন সিস্টেমস আর ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাপ্লিকেবল ল, রেগুলেশন, কন্ট্রাক্ট, ইন্ডাস্ট্রি গাইডলাইন, এইগুলোর সাথে সে কমপ্লাই করে কিনা। তারপরে বলছে ইনফরমেশন সিস্টেমস আর রিলেটেড প্রসেস কমপ্লাই উইথ দ্য গভর্নেন্স ক্রাইটেরিয়া এন্ড রিলেটেড রিলিভেন্ট পলিসিস। আসলে অডিট করার সময় আমরা কি করি? অডিট করার সময় আমাদের কিছু কাজ থাকে, কিছু স্টেপ আমাদের ফলো করতে হয়। যেমন কি কি স্টেপ? যে প্রথমে আমরা দেখি যে প্রথমে ওই যে অর্গানাইজেশন অডিট করতেছি তাদের রুলস রেগুলেশন গুলো, তাদের গভর্নেন্স থেকে কি কি সেট করছে। তারপরে দেখি ওই অর্গানাইজেশনের রেগুলেটরি বডি যারা, ওই রেগুলেটরি বডিতে যারা আছে তারা আসলে কিভাবে তাদের এই বিষয়গুলো এখানে কমপ্লাই করছে কিনা, তারা কি বলছে সেই ডকুমেন্ট গুলো আমরা দেখি। তারপরে আমরা দেখি ন্যাশনাল লেভেলের ডকুমেন্ট, এবং ফাইনালি আমরা ইন্টারন্যাশনালি এটা কিভাবে কাজ করে সেটা। আজকে আহ, একজন আমাকে ফোন দিচ্ছে যে আসলে তারা তাদের সিস্টেমটা ক্লাউডে নিতে চায়। তো এই ক্ষেত্রে আসলে তার করণীয় কি? আমি প্রথমে বললাম যে আসলে তার অর্গানাইজেশনে কি আছে সেটা দেখেন। তো হ্যাঁ ফারুক ভাই, এটা তো দেখছি। তাহলে আপনি যেহেতু ব্যাংক, তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের এটা দেখেন। তো বাংলাদেশ ব্যাংকের কোনটা দেখবো? আমি তাকে বললাম যে আপনি ক্লাউড কম্পিউটিং গাইডলাইন একটা পাবলিশ করছে সেটা দেখেন। তো আচ্ছা, এটা আর কোনো ডকুমেন্ট দেখা লাগবে না? হ্যাঁ, গভর্নমেন্ট একটা ক্লাউডের উপরে একটা সার্কুলার করছে, আপনি ওইটা দেখেন। আচ্ছা, আর কোনো কিছু? হ্যাঁ, আপনার আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 যেটা, এটা আপনাকে একটু দেখতে হবে। তো এইটা হলো একজন অডিটর, সে শুধু আসলে অডিট করে না, সে কিন্তু আসলে মানে একটা অর্গানাইজেশনের ম্যানেজেরিয়াল জায়গা থেকে যতটুকু জানা উচিত সবকিছু, কখনো সে ডেভেলপার, কখনো সে টেস্টার, কখনো সে অডিটর, বিভিন্ন সময় বিভিন্ন রোল তাকে প্লে করতে হয়। আর শুধু যে অডিট করার জন্য না,
এরকম হইতে পারে একটা প্রোডাক্ট কিনতেছে, অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে একজন আইএস অডিটরকে তারা এখানে নিয়োগ দিচ্ছে। কারণ কি, সে দেখবে যে আসলে অ্যাজ ইট ইজ সবকিছু হচ্ছে কিনা, কোনো কিছু বাদ পড়তেছে কিনা। তো এই সেকেন্ডটা বলছে। আবার থার্ড নম্বরে আমরা এরকম বলছিলাম না যে এখানে আমার পোটেনশিয়াল চ্যালেঞ্জ যেগুলো আছে, এই চ্যালেঞ্জ গুলো মিটিগেট করতেছে কিনা, এই পোটেনশিয়াল চ্যালেঞ্জ গুলো মিটিগেট করতেছে কিনা, তার মানে এখানে আমার সিকিউরিটিটা এনশিওর হচ্ছে কিনা। সিকিউরিটি এনশিওর করার জন্য তারা কি করছে, সিকিউরিটির জন্য আমরা জানি যে তিনটা ট্রায়েড থাকে সিকিউরিটির, যেটাকে আমরা বলি সিআইএ। ট্রায়েড বলতে তিনটা পায়া, তিনটা কর্নার স্টোন, তিনটা প্লেয়ার, যেটার উপরে মূলত সিকিউরিটি দাঁড়িয়ে থাকে। যেমন একটা টেবিলের চারটা পায়া থাকে, ঠিক সিকিউরিটির জন্য এরকম তিনটা পায়া থাকে, তিনটা স্টোন থাকে। এক নম্বর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, দেন ইন্টিগ্রিটি, এবং থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। থার্ড নাম্বারটা হলো অ্যাভেলেবিলিটি। তাহলে এই ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এগুলো অসংখ্যবার আসবে আমাদের স্টাডির মধ্যে। তারপরেও আমরা একটু ডিসকাস করি এটা। কনফিডেন্সিয়ালিটি হলো আনঅথরাইজ ওয়েতে আমার কোনো ডেটা, কোনো ইনফরমেশন কেউ যেন না দেখতে পারে। যার পারমিশন নেই সে আমার কোনো ইনফরমেশন দেখতে পারবে না। আর যদি এই কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি যে ডিসক্লোজ হয়ে গেছে, ডিসক্লোজার। তার মানে কনফিডেন্সিয়ালিটির অপোজিট যেটা, সেটাকে আমরা বলি ডিসক্লোজার। আর ইন্টিগ্রিটি হলো আনঅথরাইজ ওয়েতে আমার কোনো ডেটা কেউ মডিফাই, কেউ চেঞ্জ করতে পারবে না, এটা হচ্ছে ইন্টিগ্রিটি। আনঅথরাইজ ওয়েতে আমার কোনো ডেটা কেউ মডিফাই করতে পারবে না, এটা হচ্ছে, যদি মডিফাই করে তাহলে ইন্টিগ্রিটির ভায়োলেশন হবে। যখনই ইন্টিগ্রিটির ভায়োলেশন হয় তখন সেটাকে আমরা বলি অল্টারেশন বা পরিবর্তন। আর অ্যাভেলেবিলিটি কি? অ্যাভেলেবিলিটি হলো যে আমার অথেন্টিক ইউজার যারা আছে তাদের যখনই যেটা প্রয়োজন, তারা যেন তাদের এই রিকোয়ার্ড টাইমের মধ্যে তারা এটাকে অ্যাক্সেস করতে পারে, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। আপনি একটা ব্যাংকে চাকরি করেন, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আপনার অফিস। তো ওই অফিসের ম্যানেজমেন্ট আপনাকে পারমিশন দিচ্ছে সিবিএস এ আপনি লগ ইন করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন অফিস টাইমের মধ্যে। সো আপনি দেখা যাচ্ছে 12টার সময় আপনি যখন লগ ইন করতে গেছেন বা একটা সিস্টেম একটা রিপোর্ট নিতে গেছেন, তখন বলছে পেজ নট ফাউন্ড 404, অথবা এটা বাফারিং হচ্ছে, ঘুরতেছে, চাকা ঘুরতেছে এটা। হাউএভার ইউ আর দ্য ভ্যালিড ইউজার, কিন্তু আপনি রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। এই যে অ্যাক্সেস করতে পারতেছেন না, এটাকে আমরা বলছি আনঅ্যাভেলেবেল, অ্যাভেলেবেল না। এবং এই অ্যাভেলেবিলিটির অপোজিট যেটা, সেটাকে আমরা বলি ডিস্ট্রাকশন। তাহলে এই যে তিনটা জিনিস আমরা বললাম কি, সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, সিআইএ। তো এই তিনটার আবার অপোজিট যেটা, আমরা সেটাকে বলি ডিএডি, ডিসক্লোজার, অল্টারেশন এবং ডিস্ট্রাকশন। অডিট করার মাধ্যমে আসলে এই আমার সিস্টেম যে অ্যাভেলেবেল কিনা, আমার সিস্টেমে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতেছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, সেটা অডিটর হিসেবে আমরা দেখি। আর আরেকটা বলছে যে আইএস অপারেশনস আর বিন accomplished effectively and efficiently and effectively target determined. সো এইখানে কিন্তু আমরা অলরেডি ইফেক্টিভনেসটা আমরা জেনে ফেলছি, ম্যানেজমেন্ট যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবে এটা হচ্ছে কিনা। আর ইফিসিয়েন্সি হলো সিস্টেম ম্যাক্সিমাম তার আউটপুট যেটা দেওয়ার কথা ছিল সেই আউটপুটটা সে দিতে পারতেছে কিনা, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে আমরা এই যে যতটুকু পড়লাম, হ্যাঁ, এতটুকুর উপর কি আপনাদের কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোথাও বোঝেন নাই? যতটুকু পড়ছি এতটুকুর উপরে কাশেম স্যার কি বুঝতে পারতেছেন? জি আচ্ছা, মনিরুল ইসলাম স্যার? জি জি স্যার। আচ্ছা, কোথাও কোনো ইয়ে হলে আমাকে কিন্তু সাথে সাথে ইয়ে করুন। এটা এরকম না যে আপনি আসলে পরবর্তীতে করছেন আনসার, এরকম না। ইনস্ট্যান্টলি যে জায়গাটায় পড়ব সেখান থেকে একটু ইয়ে
প্রথমের দিকে তো আমি একটু মানে স্লো যাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এরপরে দেখেন এখন এখন যদি আমি এটা মানে ক্লিয়ার, কেউ কিছু যদি আপনাকে বলে যে সিসা করলে কি লাভ বা কেন করব, সিসা করলে কি সুবিধা, অর্গানাইজেশন কি লাভ, আমরা এখন বলতে পারবো। আমি দেখছি যে ইন্টারভিউ বোর্ডে অনেকেই আছে সিসা পাস করছে, তাদেরকে হয়তো জিজ্ঞেস করছি যে ভাই সিসা করলে কি হয়, বেনিফিট কি। এটা আসলে ওইভাবে সদুত্তর দিতে পারে না। আপনাকে এটা বুঝতে হবে, আপনার শুধু যে আপনি একটা সার্টিফিকেশন নেবেন এটা না, এজ এ প্র্যাকটিশনার হিসেবে তো আমাদেরকে কাজ করতে হবে। তো সার্টিফিকেশনটা নেওয়ার পরে কেউ যেন আসলে এর কোয়ালিটি সম্পর্কে যেন আমাদের কোনো ধরনের কোনো কোশ্চেন না আসে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমাদের বোঝার সময় আমাদের ভালোভাবে দেখে শুনেই আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, আরেকটু আমরা আগাই, দেখি কি বলে এখানে। এখানে বলছে যে আসলে অডিট করার সময় একজন অডিটর কি কি রিভিউ করে, যেমন একটু আগে আমরা বলছিলাম স্কোপের কথা, ফর্মাল অ্যাক্টিভিটিস এর কথা। অডিট করার সময় আসলে আমরা কি কি রিভিউ করি? শুধু অডিট না, আমরা আমাদের ডেইলি লাইফের কথা চিন্তা করি। মনে করেন যে আপনি আগামীকাল সকালে যে অফিসে যাবেন, তো আপনি অফিসে যাওয়ার আগ দিয়ে কি কি আপনি চেক করেন? যেমন এখন কমনলি আমরা একটা জিনিস চেক করি যে আসলে এই অবরোধ, এই হরতাল অথবা এই আনওয়ান্টেড সিচুয়েশন, এইটার মধ্যে দিয়ে আসলে কিভাবে আমরা অফিসে যাব। এটা কি আপনি আপনার প্রাইভেট কারটা নেবেন, না রিক্সায় চলে যাবেন, বা আপনি যদি মনে করেন যে না কার আমি নেব, তাহলে আপনি আবার একটু চেক করে নেন যে আমার ইঞ্জিনটা ঠিক আছে কিনা, তেল ঠিক মতো আছে কিনা, আমরা অনেক কিছু চেক করে নিই। তো অডিটের ক্ষেত্রে এইটাকে আমরা বলতেছি যে কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। আমি যে ফ্রেমওয়ার্ক দিয়ে অডিটটা করব, অডিটের ক্ষেত্রে অনেকেই বলে দেয় আপনি আইএসও 27001 এইটা ইয়ে করবেন না, কোন ধরনের স্ট্যান্ডার্ড ফলো করবেন, আইটিএফ, ইনফরমেশন টেকনোলজি অডিট ফ্রেমওয়ার্ক, কোনটা আপনি ইউজ করবেন। তারপর এই যে আমি বললাম না যে আমার গাড়িতে তেল আছে কিনা, কি আছে, দ্যাটস মিন আমি এভিডেন্স গুলো গ্যাদার করতেছি। এই কন্ট্রোল ফ্রেমওয়ার্ক মানে আমি যে আমার প্রাইভেট কার নিয়ে আমি যাব, এটা হচ্ছে কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। তেল আছে কিনা, হাওয়া আছে কিনা, সবগুলো চেক করতেছি, দ্যাটস মিন আমি এভিডেন্স গুলো গ্যাদার করতেছি। এভিডেন্স গুলো গ্যাদার করার পরে তারপরে আমি যে কাজটা করতেছি সেটা হলো আমি শর্ট অ্যানালাইসিস করতেছি। হয়তো দেখলাম যে শর্ট অ্যানালাইসিস মানে কি, আমার স্ট্রেংথ কি কি, উইকনেস কি কি। যদি থাকে দেখি যে তেল নাই, তার মানে আমি আবার প্ল্যান করতেছি অমুক জায়গা থেকে, অমুক ডিপো থেকে আমি তেল নিয়ে নেব, বা ওই জায়গা থেকে আমি হাওয়া দিয়ে নেব, অথবা এটা ঠিক করে নেব। তাহলে আমি 1 নম্বরে আমার কন্ট্রোল ফ্রেমওয়ার্কটা আইডেন্টিফাই করলাম। এই ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে আমার যে এভিডেন্স গুলো আমি গ্যাদার করলাম, এই ডেটার উপরে আমি শর্ট অ্যানালাইসিস করলাম। শর্ট অ্যানালাইসিস করার পরে আমি একটা রিপোর্ট প্রিপেয়ার করলাম এবং সেখানে আমি কিছু রিকমেন্ডেশন দিলাম, ফাইন্ডিং যেগুলো, সেই রিকমেন্ডেশন গুলো আমি এখান থেকে প্রোভাইড করলাম। এই 4টা কাজ আমরা আবার অডিটের সময় এই প্রসেসটা ফলো করি। আমি একটা জিনিস বলছিলাম যে আইসাকাস সিজার রিভিউ ম্যানুয়ালটা হলো, এটা মূলত এমন একটা ডকুমেন্ট যাকে আমরা বাইবেল, সিজার জন্য, আইটি অডিটের জন্য বাইবেল হিসেবে ট্রিট করি। তো এই যে বাইবেলটা আমরা বলতেছি, এর কারণ হলো অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। এখানে আপনি আমি কি জানি এটার আসলে গুরুত্ব নাই। আইসো 2770 বা আদার্স কি বলতেছে এটা না, কিন্তু এটা এরকম না যে আসলে তাদের সাথে কনফ্লিক্ট। হ্যাঁ, সবকিছুই মিল, কিন্তু এখানে যেটা লেখা আছে আপনার এক্সামে ঠিক এই আনসার গুলো দিতে হবে। চল, থার্ড প্যারাতে এখানে বলছে যে টিপিক্যালি অডিট প্রসেস কনসিস্ট অফ 3 মেজর ফেজেস। অডিট প্রসেসের মেনলি 3টা ফেজ। মেজর ফেজ কয়টা অডিটের? 3টা। একটা হচ্ছে প্ল্যানিং, 2 নম্বর ফিল্ড ওয়ার্ক, 3 নম্বর হচ্ছে রিপোর্টিং। এখন স্বাভাবিকভাবে আমরা এই প্রথম গুলো পড়ি, ফিল্ড ওয়ার্ক, তারপর প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক, রিপোর্ট রাইটিং, কিন্তু এর পাশে যে আরেকটা অপশন এখানে আছে ডকুমেন্টেশন অথবা ফলো আপ, সেটা অনেক সময় আমরা আবার এটা ওইভাবে দেখি না, কিন্তু এক্সামে আমরা যখন কোশ্চেন করি আমরা আবার একটু
চালাকি করার ট্রাই করি যে আচ্ছা ফিল্ড ওয়ার্ক না দিয়ে আমরা ডকুমেন্টেশনের এটা দিয়ে দিই, দেখি আসলে তারা আনসার দিতে পারে কিনা। আমরা এটা সেখান থেকে আমরা এটা উঠাই দিই। তার মানে এইটা এর জন্য বলতেছি যে পাবলিক দিয়ে যেগুলো আছে, অর দিয়ে যেগুলো আছে সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এবং আমি যে একটা জিনিস বললাম যে আমরা যখন অপশন পড়বো তখন আমাদের চিন্তা করতে হবে যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে সেটা। যেমন আমরা স্যাম্পল কোশ্চেন আপনি পাবেন আমাদের এই ম্যানুয়াল গুলোর মধ্যে, কিছু কিছু স্যাম্পল কোশ্চেন আমরা ইয়ে করবো। এইটা যদি আমরা বলি যে এই 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 জায়গাটায় যদি আমরা বলি আসলে অডিট একটা অর্গানাইজেশনকে কি কিভাবে হেল্প করতে পারে, আমরা যদি আপনাদেরকে এখন বলি যে অডিট একটা অর্গানাইজেশনকে কোন কোন ওয়েতে হেল্প করতে পারে। এখানে মনে হয় ব্রাউজারের কারণে ওপেন হচ্ছে না। তো আমি যদি কোশ্চেনটা আপনাদের এখানে লিখি, আপনারা আনসার দেন। কোশ্চেনটা আমি এইভাবে লিখি যে which of the following of which of the following is not the major audit process। তো আমি এখানে চারটা অপশন আমি এ করলাম, চারটা। এক নম্বরে কি দিলাম যে অপশন এ যেটা, সেটা আমি বললাম যে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। দুই নম্বরে আমি বি তে আমি দিলাম প্ল্যানিং, সি তে আমি দিলাম ফিল্ড ওয়ার্ক, আর 4 নম্বরে রিপোর্টিং, অপশন ডি তে রিপোর্ট। তাহলে আমার আনসার কি হবে এখানে? ম্যানেজমেন্ট অ্যাপ্রুভালে। এখন স্বাভাবিকভাবে আমরা এই অপশনটা যদি ডিসকাস না করতাম তাহলে সবার আগে আমাদের ব্রেনে এরকম আসতো না যে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া অডিট, ইজ ইট পসিবল? উইদাউট অডিট চার্টার অর অডিট এনগেজমেন্ট লেটার হাউ ক্যান উই ডু পারফর্ম দ্য অডিট? এরকম মনে হতো না? কিন্তু তারা কিন্তু বলছে যে এটা মেজর ফেজ। মেজর ফেজ হলো প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক এবং রিপোর্ট রাইটিং বা রিপোর্টিং বা ফলো আপ। তো আপনি যখন এরকম কোশ্চেনটা তৈরি করবেন, করে আমাদের স্টাডির জন্য আমাদের যে গ্রুপ যেগুলো আছে ওই গ্রুপগুলোতে একটু পোস্ট দিবেন, তখন কিন্তু আপনার জন্য এটা খুবই ইজিয়েস্ট হয়ে যাবে। আপনার জন্য তখন এটা ইজিয়েস্ট হয়ে যাবে। তো এইভাবেই মূলত আমরা আমরা ইয়ে করি। যে পরবর্তীতেও কিন্তু তারা আবার বলছে যে এই তিনটা মেন ফেজ, কিন্তু এই মেন ফেজকে আরো সাব ফেজ করা যায়। যেমন এই যে লাস্টের যেটা রিপোর্টিং, এই ফেজটাকে তারা ভেঙে কি বলছে যে রিপোর্ট রাইটিং অ্যান্ড ইস্যুয়েন্স অথবা ইস্যু ফলো আপ, অডিট ক্লোজিং, এগুলো কিন্তু সাব ফেজ হলো এই রিপোর্টিং বা ফলো আপ ফেজ, রিপোর্টিং অথবা ফলো আপ ফেজ। তো আর একটা ডকুমেন্টের কথা বলছে যে আইটি অডিট ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স বা অডিট ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটাও আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা দেখে নিন। এই ফ্রেমওয়ার্কটা এক্সামের জন্য আপনার ইম্পর্টেন্ট না, এক্সামে যে এখান থেকে কোশ্চেন আসবে তা না, বাট অ্যাজ এ প্র্যাকটিশনার হিসেবে আপনি এই ডকুমেন্টটা ফলো করতে পারেন, এই যে আইটি অডিট ফ্রেমওয়ার্ক। এবং এইটা সারা বিশ্বের অডিটর যারা আছে আইটি অডিটের ক্ষেত্রে এই ফ্রেমওয়ার্কটা ম্যাক্সিমাম প্রফেশনাল তারা ফলো করে। এটা আমি আপনাদের সাথে লার্ন স্পেস অলরেডি শেয়ার করছি, এবং আলহামদুলিল্লাহ আমি এক্সপার্ট রিভিউয়ার হিসেবে কিন্তু ফার্স্ট বাংলাদেশি হিসেবে এই আইটি অডিট ফ্রেমওয়ার্কে আমার কন্ট্রিবিউশন ছিল। ওয়ার্ল্ডে আমার সেকেন্ড পজিশন ছিল এখানে। তো এটা আপনার আপনার যে এক্সামের জন্য দরকার তা না, এটা অডিটরদেরকে অনেক হেল্প করে যখন তারা প্র্যাকটিশনার হিসেবে কাজ করে। আমরা যেমন আমরা প্রথমেই বলছিলাম যে আইটি অডিট, আইটি এবং আইএস এর মধ্যে পার্থক্য, ওনারাও ঠিক একইভাবে এখানে বলছে যে আসলে ইনফরমেশন টেকনোলজি আর ইনফরমেশন সিস্টেমস দুইটা আলাদা, এবং সেখানেও এখানে বলছে যে কিভাবে আসলে এই দুইটা আলাদা। আমরা একটা কি বলছিলাম, ইনফরমেশন টেকনোলজি কনসিস্ট অফ সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক, whereas
ইনফরমেশন সিস্টেমস কনসিস্ট অফ পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি। তো এরকম কিন্তু ডেফিনেশন বা এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে না। এটা কিন্তু কোনো সিলি কোশ্চেন এখানে আসবে না, কারণ এটা হচ্ছে ম্যানেজেরিয়াল এক্সাম। আপনার কোশ্চেন গুলো এমন কোশ্চেন আসবে যেটা ম্যানেজেরিয়ালের পার্সপেক্টিভে আপনাকে চিন্তা করতে হবে। ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভে আপনাকে চিন্তা করে ওইভাবে আনসার গুলো দিতে হবে। যেগুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান আমরা দেখতে দেখতে আমরা জেনে ফেলব। তো আমরা মোটামুটি একটা ধারণা হলো যে আসলে আমাদের কিভাবে পড়তে হবে। এখন এই যে হাইলাইট করতেছি, মার্কিং করতেছি, আপনাদেরকেও বলতেছি, কারণ আপনারা ফ্রেশ কপিটা যখন পাবেন, প্রিন্টেড কপি আপনারা কালেক্ট করবেন, তখন আপনারা কি করবেন, আমি সাজেস্ট করি কয়েকটা জিনিস। আপনারা কয়েকটা জিনিস নিয়ে আপনাদেরকে বসতে হবে। নাম্বার ওয়ান হলো যেটা, যে এই যে পিডিএফ কপি, যেটা কতগুলো পেজ, 584টা পেজ। বইটা কিন্তু মোটামুটি পুরো একটা বই। এখন এই বইটা নিয়ে যদি আপনি মনে করেন আপনি শুয়ে আছেন, একটু বইটা দেখবেন, এটা আসলে মানে এত পুরো বই পড়া যায় না। আপনি অফিসে যাচ্ছেন, ব্যাগের মধ্যে রাখা যায়, ক্যারি করতে খুব কষ্ট হয়, বা এটা মানে আপনি কোথাও ট্যুরে যাচ্ছেন, ওইটা নেওয়া যায় না। So, আমি সাজেস্ট করি যেটা, এই সিজার রিভিউ ম্যানুয়াল, যেটা সিআরএম, যেটা এই সিজার রিভিউ ম্যানুয়ালটাকে আপনি মিনিমাম, হয়তো 5টা অংশ আছে, তো 5টা খণ্ড না করলেও, এখন যেহেতু সাইজটা ছোট হয়ে আসছে, আগে কিন্তু এটা অনেক বড় ছিল, তাই না? এখানে 987 পেজ ছিল আগেরটাতে, এই 987 পেজ, বাট এখন এটা কত আসছে, 584। সো আপনি 3টা পার্ট করতে পারেন। 3টা পার্ট করে আপনি ভাগ করে সুন্দর করে এটা বাধাই করে নিলেন। তাহলে আপনার কোথাও বাসের মধ্যে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, পড়তে আপনি কমফোর্ট ফিল করবেন। আপনার পুরো বই থেকে ভয়ও লাগবে না, আপনি এটা ইজিলি আপনার কাছে আপনি রাখতে পারবেন। তাহলে 3টা পার্ট করলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে 3টা কালারের 3টা পেন রাখবেন, 3 কালার পেন। 3 কালার পেনে কি করবেন, এই যে আমি এখানে যেরকম মার্ক করছি না, আপনি সুন্দর করে আপনার মতো করে মার্ক করবেন, আপনার আকর্ষণ বাড়বে পড়ার পথে। থার্ড নাম্বার হলো যে আপনি 2টা নোট নিবেন। আপনি তো 2 নম্বরে আমি কি বললাম, যে 2 নম্বরে আপনি একটা নোটবুক নিবেন, নোটবুক। এই নোটবুকে আপনি এরকম করবেন যে এ থেকে জেড পর্যন্ত আপনি মার্ক করে ফেলবেন। এ থেকে জেড বলতে কি, আপনি দেখা যাচ্ছে যে প্রথম 5টা পেজ আপনি এর জন্য রাখলেন, তারপরে 5টা পেজ পরে আপনি বির জন্য রাখলেন। কেন রাখলেন, আপনি কিছু টার্ম, কিছু টপিকস আপনি হয়তো বুঝতে পারলেন না, আপনি গুগল করে অথবা ক্লাস থেকে অথবা আপনি নিজের মতো বিভিন্ন সোর্স থেকে আপনি বুঝলেন, আপনি কোশ্চেন আনসার প্র্যাকটিস করার সময় সেখান থেকে কিছু টার্ম আপনি বুঝলেন, আপনি ওই যে রিলেটেড টার্ম, আপনি হয়তো এখানে একটা জিনিস পেলেন যে অ্যাট্রিবিউট টেস্টিং বা অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং, তাহলে অ্যাট্রিবিউট স্যাম্পলিং বলতে এ দিয়ে শুরু। সো আপনি অ্যাট্রিবিউট স্যাম্পলিং সম্পর্কে আপনি কিছু জানেন না, এখন নতুন কিছু জানলেন, সো আপনি ওই কিওয়ার্ডটা, এখানে এরকম না যে সুন্দর করে লিখে নোট করতে হবে, হ্যান্ড নোট করতে হবে, এরকম না, আপনার নিজের বোঝার মতো করে আপনি এরকম করে নেবেন। তাহলে আপনার সুবিধা হবে কি, মেন এক্সামের আগ দিয়ে আসলে আপনি এত কিছু দেখার আপনার ব্রেন কাজ করে না। আপনি যে নোটটা নিচ্ছেন সেটা আপনি দেখলেন, এবং এই যে এখানে আপনি যে মার্কগুলো করছেন সেটাও আপনার হেল্প লাগে। আর এই যে বইটা, এই বইয়ের পাশে আপনি যত পারেন আপনি আপনি যত পারেন আপনি আপনার মতো করে আপনি এখান থেকে নোট নেন, এখানে লিখেন, সব বই লিখেন, মেন কিওয়ার্ডটা আপনি লিখেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ফার্স্ট টাইমে এই বইটা পড়তে গেলে মিনিমাম 1 মান্থ টাইম লাগে। সেকেন্ড টাইম যখন পড়বেন এটা ম্যাক্সিমাম 1 সপ্তাহ লাগবে, এবং থার্ড টাইম যখন পড়বেন তখন এটা 3 দিনে আপনি এই বইটা
কভার দিতে পারবেন। এই মার্কিং করার মাধ্যমে বিভিন্ন ওয়েতে আপনি এটা পাবেন। তাহলে 3 নম্বরে আমরা করলাম যে আমরা নোটবুক নিলাম, এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা করলাম যে আমরা বইয়ের সাইটে আমরা মার্ক করে রাখলাম। 4 নম্বর আপনার যেটা কাজ সেটা হলো যে ডেইলি আসলে আমরা যে কোশ্চেন গুলো বা যে অপশন গুলো পড়ি, এগুলো আপনাদের একটু কষ্ট হইলেও আপনাদেরকে শেষ করতে হবে। কিভাবে? যেমন দেখেন যে আজকে হয়তো আমি একটা টেস্ট নিলাম, ওই টেস্টের উপরে আমি লিঙ্ক দিলাম, লিঙ্কটা আপনারা আপনাদের করতে হবে। লিঙ্ক গুলো আমরা কোথায় দিই সেটা তো নিঃসন্দেহে দেখছেন, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেমন দেখেন আপনাদের বিভিন্ন ব্যাচের জন্য এখানে কিন্তু আপনাদের কমনলি সব ব্যাচের ক্লাসগুলো আমরা এখানে কিন্তু আমরা করি, শেয়ার করি। আমরা এখানে সব ব্যাচের ক্লাসগুলো, যত ক্লাস হয় সবগুলো আমরা এখানে শেয়ার করি। আপনাদের জন্য কিন্তু যেগুলো আছে, যেমন আমরা দেখেন আমরা ব্যাচ ওয়াইজ আমরা থাকি, ব্যাচ ওয়াইজ এটা 41, 42, হ্যাঁ বিভিন্ন ব্যাচের এগুলো আছে। যেমন আপনাদের এখন কারেন্ট যে ব্যাচটা সেটা হচ্ছে আপনার 43তম ব্যাচ। এই গ্রুপে আমি আমি লিংক দিব, আমি এখানে হচ্ছে এক্সামের জন্য করব। এবং বড় গ্রুপ আমাদের যেটা, এই গ্রুপটাই কোশ্চেন আনসার আমরা দেই। দেখেন এই যে সিজা, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অনেকে আছে, ম্যাক্সিমাম আমাদের এখানের, বাট এখানে হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল এরিয়া আছে। যেমন রিসেন্টলি একজন ইন্টারন্যাশনাল উনি পাস করছে আমাদের এই গ্রুপ থেকে। তো গ্রুপ থেকে ওনাদের আবার খুব গুলো ভালো, এখানে আমরা কোশ্চেন দেব, আপনাদের আনসার দিতে হবে। আপনারা যেটা বুঝবেন না আপনারা গ্রুপে পোস্ট দিবেন। এখান থেকে হচ্ছে আপনার মোটামুটি একটা যেন আপনি লার্নিং করতে পারেন। এটার সাথে সব সময় না হলেও দিনে 1বার বা 2বার হলেও আপনি একটু দেখলেন, আনসার গুলো দেওয়ার চেষ্টা করলেন। আনসার গুলো দিলে আপনার কনসেপ্ট গুলো এখান থেকে মোটামুটি আপনার ক্লিয়ার হবে। 3 নম্বর এর পরে যেটা আমরা তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের এটা আমরা করলাম যে এখানে আমরা মেসেজ দিচ্ছি, আপনারা আপনাদের কোর্সের এখানে দিলেন। এবং এখানে কিন্তু খুব চমৎকার ভাবে দেখেন প্রত্যেকটা জিনিসের আবার অনেকেই বলে যে ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন, আবার এক্সপ্লেনেশন গুলো আমরা এখানে দেই। তারপর যে জিনিসটা আপনি বুঝতেছেন না সেটার আরেকজনকে জিজ্ঞেস করলে সে এখানে প্রোভাইড করে। আমাদের এখানে কিন্তু অনেকেই পাস করে, প্রতিদিন দেখবেন যে এখানে কেউ না কেউ পাস করতেছে, বা এখনো একটু বেশি পাস করতেছে কারণ এখন লাস্ট টাইম তো অনেকেই পরীক্ষা দিচ্ছে। অ্যাভারেজে আমি দেখছি যে সপ্তাহে না হলে মাসে আমাদের এখান থেকে 1-2 জন পাস করে। বাংলাদেশের যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে লার্নস প্লেসের মাধ্যমে তারা করে। প্রত্যেকটা জিনিসের কিন্তু এরকম এক্সপ্লেনেশন দেওয়া থাকে, এক্সপ্লেনেশন আমরা এখানে দিয়ে দিই। কোশ্চেন করে করে আবার ট্যাগ করে দেয় যে আপনি এটা একটু এক্সপ্লেন করবেন কিনা। হ্যাঁ? তো এইটা আমরা আমরা একটু মানে খুব ফলো করব। এবং এরপরে হলো যে তাহলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে 4 নম্বরে গেল হোয়াটসঅ্যাপ। 5 নম্বরে যেটা সেটা হলো যে আমরা এইখান থেকে আমরা এক্সামটা দেব। আপনাদের একটা ডোমেইন যখন শেষ হয়ে যাবে, ডোমেইন শেষ হওয়ার আগ দিয়েই আপনারা এখানে এক্সাম দিতে পারবেন। যেমন আমি যদি আপনাদের দেখাই, আপনি লগ ইন করলেন, লগ ইন করে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোর্স যেগুলো সেগুলো অ্যাক্টিভ। ইভেন আপনি আজকে একটা এক্সাম দিয়েছেন, এক্সামের রেজাল্টটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, বা আগের রেজাল্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি যখন এক্সাম দিবেন তখন কিন্তু এখানে আমরা লিখেই দিচ্ছি এখানে স্পষ্ট করে 80% কারেক্ট রিকোয়ার্ড টু পাস। আপনি যে অপশনগুলো আপনার ভুল হয়েছে আপনি রিভিউ করে দেখতে পারেন। আমার 3টা ভুল হয়েছে, সো আমি রিভিউ করে দেখতে পারি। এবং সেটা টাইমিং এর উপরে করে। 5টা কোশ্চেন 8 মিনিট, 150টা কোশ্চেন 4 ঘন্টার পরীক্ষা হবে। তাহলে এই টেস্টটা দিয়ে আপনি নিজেকে ইভালুয়েট করতে পারবেন যে আপনার কোন জায়গায় দুর্বলতা আছে, সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, করে ওইগুলো নিয়ে আপনাকে আবার স্টাডি করতে হবে।
এবং ডেইলি কোশ্চেন আনসার গুলো প্র্যাকটিস করতে হবে, এই বইটা প্র্যাকটিস করতে হবে কোশ্চেন আনসারের জন্য। তাহলে তিনটা জিনিস আমরা স্টিল নাও বললাম, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, 2 নাম্বার হচ্ছে কোশ্চেন আনসার বুক, থার্ড নাম্বার যেটা হলো এই যে এখানে আমরা যে মক টেস্ট গুলো নিচ্ছি, এই মক টেস্ট গুলো 8টা মক টেস্ট আমরা নেব। 8টা না, এখানে আরো বেশি, 8 আর 4 12টার মতো আমরা মক টেস্ট নেব, ডোমেইন ওয়াইজ প্লাস ফুল লেন্থে। এই মক টেস্ট গুলো আপনারা টাইমে দিয়ে ফেলবেন। এবং একটা সমস্যা হলো কি যে আসলে মক টেস্ট দেওয়ার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে 150টা করছেন, 75টা কোশ্চেনে যে আমরা দেখি দেখি তো কয়টা হয়েছে, আচ্ছা হচ্ছে কিনা দেখি তো কি কি অবস্থা, মানে আমরা আহ, এইটা আমরা ইয়ে করি, যার কারণে আমরা আপনাদের একটা কোশ্চেন ডেটা 2021-এর যদিও কোশ্চেন ডেটাবেসটা, বাট আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করছি। এইখানে একটা সুবিধা হলো কি যে এই কোশ্চেন ডেটাবেস আপনি দেখবেন যে আইসাকা সিজা এক্সাম রিভিউ কোশ্চেন অ্যান্ড আনসার ডেটাবেস, যেটা এরকম মূলত একটা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনটা, আইসাকার যেটা ইয়ে আসছে। জি স্যার, ডোমেন আচ্ছা 1 টেস্ট 1, জি এখন ইন্টারফেস দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ইন্টারফেসে মনে করেন যে আপনি এটা সিলেক্ট করলেন যে ডোমেন 1, ডোমেন 1-এ আপনি দেখলেন যে আপনি লাঞ্চের পরে বসে আছেন অফিসে, অথবা 5 মিনিটের একটা অবসর পাইলেন, তা আপনি চিন্তা করলেন আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, এখানে 5টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন, 10টা পারেন, 20টা পারেন, 5 মিনিটের পারেন, টাইম দিয়ে আপনি চিন্তা করলেন 5টা কোশ্চেন আপনি এখন প্র্যাকটিস করবেন। তো আপনি স্টার্ট দিলে, কি হলো যে আপনার ওই কোশ্চেনটা এখানে চলে আসে, কোশ্চেনটা এখানে চলে আসছে। তো কোশ্চেনটা চলে আসছে, কয়টা কোশ্চেন? মাত্র 5টা কোশ্চেন। আপনি এখানে দেখেন, এখানে কিন্তু মোস্ট এই ধরনের টার্মিনোলজি এখানে আছে। তো আপনি এটা চিন্তা করে আপনি বললেন আচ্ছা ঠিক আছে, এটা আপনার মনে হলো যে একটা অপশন এ, আপনি আনসার দিলেন, দিয়ে আপনি দেখলেন না আপনার আনসারটা হয় নাই, কারেক্ট আনসার ডি। কেন কারেক্ট আনসার ডি? এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে। আপনি সেকেন্ড কোশ্চেন জাস্ট ইন্টার দিলেন, এটা কোনো কিছু না, এটা ইনস্টলও করা লাগে না, আপনাদের জিপ করা ফাইলটা দেওয়া হয়েছে, আনজিপ করবেন, জাস্ট আনজিপ করার পরে তারপরে ওইখানে আমি দেখাই দেবো যে কোথায় ক্লিক করতে হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা মনে করেন যে আপনি আনসার দিলেন রং, তারপরে এইভাবে আপনার প্র্যাকটিস করতে থাকলেন। হুম। হ্যাঁ। তারপরে আপনার কিন্তু এখানে স্কোরটা দেখাবে, এখানে স্কোরটা দেখাবে, আপনি চাইলে এই কোশ্চেন যেটা দিচ্ছেন সেটা আপনি রিভিউ করতে পারেন, যেটা এখানে আছে সেগুলো আপনি রিভিউ করে দেখতে পারেন, যে জাস্ট ইন্টার দিয়ে দিয়ে আপনি কোশ্চেন গুলো, আপনি যদি চান যে না আপনি টোটাল যতগুলো এই পর্যন্ত ইয়ে করছেন সবগুলো আপনি রিভিউ করবেন, সেটাও কিন্তু আপনি আপনার এখান থেকে আপনি রিভিউ করে দেখতে পারেন। সেশন রেজাল্ট এখান থেকে আপনি দেখতে পারেন যে কোন সেশনে আপনার কয়টা হয়েছিল, কোনগুলো হয় নাই, সেটা আপনি দেখতে পারেন। এইটা দেখার জন্য এই যে আপনি যখন আনজিপ করবেন তখন এরকম একটা ফোল্ডার পাবেন, এরকম জাস্ট আনজিপ করলে এই যে এখানে দেখেন ক্লাসরুম ফর 1.উইন্ডোজ, এইটাতে ক্লিক করলেই মূলত আপনার ওই উইন্ডোটা, অরিজিনাল উইন্ডো যেটা, এই উইন্ডোটা ওপেন। আপনার যখন এটা যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন তাহলে আমাকে একটু বলেন, তাহলে আমি আপনাদেরকে। আর একটা বিষয় হলো 24/7 যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আহ, আমাকে নক দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মাধ্যমে আমরা কথা বলতে পারি। হয়তো দেখা যাচ্ছে আমার যদি ব্যস্ততা থাকে, আপনি টেক্সট দিয়ে রাখলেও আমি এটা পরবর্তীতে আপনাকে ব্যাক করবো বা আমি রিপ্লাই করবো, এটা কোনো ইয়ে নাই। হ্যাঁ? তাহলে আমরা এক্সামের জন্য মূলত আমরা কি কি দেখলাম? আমরা 4টা জিনিস আমরা এখানে দেখলাম। হ্যাঁ, একটা 5 নম্বরে আমরা যেটা দেখলাম হোয়াটসঅ্যাপের কোশ্চেন আনসার প্র্যাকটিস করব, তারপর কোশ্চেন এন্ড আনসার রিভিউ ম্যানুয়াল, যেটা রিভিউ ম্যানুয়ালটা আমরা দেখতেছি, কোশ্চেন আনসারের জন্য ডেটাবেসটা আমরা দেখতেছি, এবং আরেকটা জিনিস আমরা কি দেখলাম, আমরা মক টেস্ট গুলো আমরা নিতে পারতেছি। জাস্ট এই প্র্যাকটিসটা খুব বেশি সময় লাগবে না।
আপনারা রিকোয়েস্ট করি যেটা সেটা হচ্ছে ক্লাসটা মিস দিবেন না, কারণ ক্লাসের মধ্যে আমি কোশ্চেন যেগুলো ইয়ে করি, মানে কোশ্চেন গুলোর খুব ফোকাস করি আর কি। কেন এই অপশনটা কারেক্ট, কেন না, মানে আপনার ম্যানেজেরিয়াল যে থিঙ্কিং যেটা, এইটা গ্রো করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ইফেক্টিভ। এর জন্য ক্লাসগুলো আপনারা একটু ইয়ে করবেন, ক্লাসে আসার আগে রেকর্ডিংটা গুলো একটু দেখলেন, হ্যাঁ, এবং কোথাও আটকে গেলে আপনারা ইয়ে করুন। আমরা আরো কিছু অথেন্টিক রাইটারের বই তো আপনাদেরকে প্রোভাইড করছি, আপনারা দেখছেন, হ্যাঁ, এগুলো হিমংদোষী বা আদার্স যেগুলো অথেন্টিক সোর্স থেকেই কোশ্চেন আনসার প্র্যাকটিস করবেন। এরকম না যে গুগলে যে আপনি কোশ্চেন আনসার প্র্যাকটিস করুন, ওখানে সব ভুল আনসার দেওয়া। ম্যাক্সিমাম প্রফেশনাল ফেল করে, তারা দেখে যে আমার কোশ্চেন তো হয়েছে, আমি আনসার তো এরকমই দিছি, বাট আমি ফেল করলাম কেন? ফেল করার মেন কারণ হলো সে অথেন্টিক সোর্স না, ওইখানে ম্যাক্সিমাম আনসার গুলো ভুল দেওয়া থাকে। আপনি ফেল করার পরে হয়তো তাদেরকে নক করবেন বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, বাট এটা কোনো দরকার নেই। আপনি এমনি জাস্ট একটু পড়লে এটা ইজি, এত কঠিন কোনো কিছু না, সহজে পাস করতে পারবেন। তাহলে আমরা এই 5টা পয়েন্টের উপরে আমাদের এ করতে হবে প্রতিদিন। না, আমার যেটা মনে হয় আসলে আমাদের সারাদিন অফিসে পড়লে আসলে যে যতটুকু আগায় তার থেকে বাসায় আপনি আধা ঘন্টা পড়লে তার থেকে বেশি পড়া যায়, এটা আমি আমি নিজেও দেখছি। আমি রিকোয়েস্ট করবো যেটা, যে আফটার ফজর আপনি একটু চা কফি নিয়ে বসলেন, প্রথমে 1-2 দিন একটু ঘুম ঘুম লাগবে, তারপরে দেখবেন এটা একটা হ্যাবিটস ইয়ে হবে আর কি। 2 মাস তো, সকাল থেকে আপনি না ঘুমায় ওই সময়টা একটু পড়াশোনায় দিলেন, হ্যাঁ, প্রতিদিন 2 ঘন্টা করে। আর অফিসের ফাঁকে আপনি কোশ্চেন আনসার গুলো একটু টুকটাক প্র্যাকটিস করতে থাকলেন, অফিসে যাওয়ার সময় একটু ভিডিওটা দেখলেন বা আপনি একটু লেকচার গুলো শুনলেন। আর রেগুলার এই যে ক্লাস যেটা আমরা আশা করতেছি যে আমরা 8টা থেকে হয়তো 10:30 পর্যন্ত ক্লাস করব, এর মধ্যে আমরা নামাজের জন্য আমরা একটা ব্রেক দেবো। এটা অনেকে জামাতে নামাজ পড়েন না, তো 8টা 45 থেকে আমরা ব্রেকটা দেবো। আমি সরি, আজকে ব্রেকটা দিতে পারি নাই, আমার জামাতটা মিস হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমরা আহ, 2টা সেশন করবো আর কি। আর সেশনের রেকর্ডিং তো আগে থেকে আছে, হ্যাঁ। আরেকটা বিষয় হলো, যেহেতু লাঞ্চ প্লেস, এটা আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের অনেক প্রফেশনাল আছে যারা অনেক আগে অ্যাডমিশন নিচ্ছেন, কিন্তু যখনই যে লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসগুলো, সেই ম্যাটেরিয়ালস গুলো সবকিছু ফ্রি অ্যাক্সেস পান, ওনাদের কোনো ধরনের কোনো চার্জ করা হয় না। তো যেহেতু এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের, তারা পয়সা দিয়ে এই ম্যাটেরিয়ালস গুলো কেনে বা রেকর্ডিং গুলো করা হয়, আপনাদের সুবিধার জন্য আমরা দেই। যদিও এগুলো সব জায়গায় ছড়াই গেছে, একজন হয়তো ডাউনলোড করে নিছে, এটা অনেকের সাথে শেয়ার করছে, তো এটা মানে এটা না করার জন্য আমি নিজেও রিকোয়েস্ট করি আপনাদেরকে, হ্যাঁ। তো এইভাবে আসলে আমরা করতে চাই। এখন আপনাদের কোনো সাজেশন যদি থাকে আপনারা একটু করতে পারেন, কথা বলতে পারেন। তো এই পর্যন্ত আমরা আজকে ক্লাস করতে চাই। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার লাস্ট যে ইন্টারফেসটা দেখিয়েছিলেন এক্সামের জন্য, যেখানে যে এক্সাম কারেক্ট হইলো কি না মানে কোয়েশ্চেন গুলো, সেটা স্যার অ্যাকচুয়ালি আমি কোথা থেকে পাবো এটা আমি বুঝতে পারিনি সোর্সটা। এটা দেখবেন যে আপনাদের ওই যে 3টা ফোল্ডার ওরা শেয়ার করছে, এবং একটা ফোল্ডারে ওইটা লেখাই আছে, দেখবেন সিজা কোশ্চেন আনসারের জন্য যে ডেটাবেস, যেটা কোশ্চেন আনসারের জন্য একটা ডেটাবেজে করছে, আইসাকা সিজা এক্সাম রিভিউ 2021। ওইটা দেখলেই আপনার ইয়ে হবে, ওখান থেকেই পাবেন। দেখবেন যে ফোল্ডার শেয়ার করছে। যদি না পান আমাকে কালকেও একটু নক করেন, তাহলে আমি আপনাকে এটা ইয়ে করে দিতে পারবো, দেখাই দিতে স্যার পারবো। এটা আমি পেয়েছি কিন্তু আমার এখানে ওপেন হচ্ছে না, এটাই হলো প্রবলেম। আনজিপ করছেন আপনি? স্টার্ট করতে হবে আর কি, আনজিপ করতে হবে। এটা জিপ করা ফাইল তো, ওকে ওই স্যার আমি ফোল্ডারটা আনজিপ করে আমি পরেও দেখাই দিতে পারবো। আচ্ছা, অন্য স্যারদের কোনো ইয়ে আছে কিনা? সামাদ স্যার, কামাল স্যার, কাসিম স্যার, আপনাদের কোনো ইয়ে আছে কিনা? নাজমুস সালিন, বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার যে বিভিন্ন মার্ক গুলো করেছেন, এটা তো আপনার করা আর কি। এটা কি
হ্যাঁ আমাদেরকে যে বইটাতে দিয়ে জি স্যার, বইটাতে এটা আছে এগুলো? না, এটা হচ্ছে আমি এখন যেটা করব, টোটালটা মার্ক করে না, যদিন যতটুকু পড়াবো ঠিক ততটুকু আমি আপনাদেরকে মার্ক করে আমি শেয়ার করে দেবো আর কি। এমনি পুরাতন যেটা সেটা আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে, এটাও দেওয়া হয়েছে অলমোস্ট, এটা মানে সেম। তারপরও হচ্ছে আমি এটা যখনই যেটা মার্ক করব, যখন যেটা, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে এই ব্যাচটা দিয়ে, কারণ এতদিন তো আমাদের পুরাতন সিলেবাসে স্টিল নাও, আজকেও কিন্তু আজ পর্যন্ত লাস্ট। তা আমরা যেহেতু আগামী দিন থেকে আমাদের ক্লাস হবে, যতটুকু আমরা পড়াবো অতটুকু মার্ক করা ডকুমেন্টটা আমরা শেয়ার করে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্লোজ গ্রুপ যেটা, এই গ্রুপে শেয়ার করে দেবো। আচ্ছা আচ্ছা, আবুল কাসেম স্যার মনে হয় কিছু জানতে চাচ্ছিলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জানার জন্য আসসালাম। না, আমি তো ওই আপনি যখন মার্ক ডিস্ট্রিবিউশনটা আলাপ করতেছিলেন তখন হচ্ছিল মানে কোন মডিউল থেকে কত পার্সেন্ট এক্সামে থাকবে এটা আলাপ করতেছিলেন। ওই সময় আমি জয়েন করছি আর কি। এর আগে আসলে অন্য আচ্ছা ওয়েতে ছিলাম। আচ্ছা, তো আমি এর আগে বুঝতেছি না যে যেটা, আসলে এর আগে কি কি জিনিস মিস করছি আর কি। আচ্ছা আগের যেটা, আগে ওই যে বেসিক্যালি আমরা সেমিনারে যেগুলো কথা বলি, সে যে এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ যেটা, তো ওই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আপনাদের গ্রুপে। হ্যাঁ, শেয়ার করে দিলে আপনারা একটু দেখতে পারবেন, এবং শেয়ার করে দিলে ওইখানে আমাদের একটা লার্নস প্লেসের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো ওই ইউটিউব চ্যানেলটায় কি আমরা যখন ক্লাসগুলো নেব তখন আপনাদের দেখাবো যে সেখানে কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদেরকে হেল্প করবে। যেমন বিভিন্ন জিনিস, আইসাকা, আচ্ছা এটা হলো যেমন অডিট চার্টার, অডিট অডিট চার্টার, অডিট এনগেজমেন্ট লেটার, এটা যেমন মনে করেন যে এরকম একটা ইয়ে আছে, ভিডিও আছে। তো এই ভিডিওটা আসলে তৈরি করে এই কারণে, কারণ আমরা যেরকম বলছিলাম না যে শুধুমাত্র পড়তে গেলে ভালো লাগে না অনেক সময়। তো আমরা আবার এটা কি করছি যে কিছু কিছু টপিকস খুব চমৎকার, যেগুলো আসে, যেগুলো থেকে কোশ্চেন আসে, ওইগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করা, তারপরে ওইগুলো কিভাবে পড়া যায় ওখান থেকে কিছু কোশ্চেন, এটা তো আসলে থিওরিটিক্যাল বিষয়, তারপরেও আমরা কিছুটা প্র্যাকটিক্যাল জিনিস দেখানোর চেষ্টা করি আসলে এটা কিভাবে লেখে বা কি আছে, বিসিপি কেমন, ডিআরপি কেমন। তো এইগুলো আমরা আপনি যেটা বললেন ওয়ার্কশপের, ওইটাও আমি শেয়ার করে দেবো গ্রুপে, যদি ওয়ার্কশপ না করে থাকেন, কারণ যদি মিসিং হয় আপনারা ওইটা দেখে নিতে পারবেন। আমার আরেকটা কোশ্চেন ছিল, জি আপনারা যে কোয়েশ্চেনের আনসার যে স্ক্রিপ্টটা দেখিয়েছেন ওইটা তো সাদা কালো, এটা কি এরকমই নাকি এটা মেইন পেপারটা পাওয়া যায়? স্যার, মেন পেপার না, এটা হচ্ছে এরকমই আর কি। মেন পেপার যেটা, এটা এর ফটোকপির মধ্যে তো, মতো? হ্যাঁ এর মধ্যে তো আর স্যার ইয়ে নাই, মানে কোনো যেমন এটা হয়তো কালার থাকলে লোগোটা থাকতে পারে, এর মধ্যে যেহেতু কোনো ইমেজ নাই। আর এইগুলো হচ্ছে আইসাকা থেকে মূলত পারচেস করতে হয়। যেমন আপনি প্রথমে একটা ইয়ে বলছিলেন যে আসলে মেম্বার হইলে কি লাভ, কোয়েসটা লোড হয়েছে এখন, যেমন এখানে লেখাই আছে এই যে আপনি aisaka.org, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আপনাদের গ্রুপে। তো এখানে যেমন দেখেন বিকাম এ মেম্বার, মেম্বার বেনিফিটস, সেখানে তারাও অফিসিয়ালি এটা বলে দিচ্ছে যে আসলে আইসাকার মেম্বার হলে মানে কি কি ধরনের বেনিফিট আমরা পাই ওখান থেকে, সেটাও আপনি এই লিঙ্কে যেয়ে ইয়ে করতে পারবেন। আচ্ছা, সরি, আমি হ্যাঁ জি স্যার বলুন। ওই এক্সাম সিমুলেটর আছে, যে আমি মনে করেন একটা ডোমেন শেষ করলাম, জি তার সিমুলেটর দিয়ে আমি অ্যাসেস করলাম যে আমার হলো। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা তো আপনি আচ্ছা ইয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওইটা দেখিয়েছেন মনে হয় না, ওই ব্লু হ্যাঁ কালারের যেটা? হ্যাঁ, আচ্ছা দুইটা ইয়ে করলাম স্যার, একটা হচ্ছে আপনি ডোমেইন ওয়াইজ এক্সাম দিতে পারেন,
হ্যাঁ, একটা হচ্ছে ডোমেইন ওয়াইজ এক্সাম দিতে পারেন, আর একটা এই যে সফটওয়্যারের মাধ্যমে, এটার মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন। যে আমরা এখানে দেখলাম না, এটার মাধ্যমে কিন্তু আপনি ইয়ে দিতে পারেন, ডোমেইন 1, ডোমেইন 2 এইভাবেও দিতে পারবো। আবার আমরা এটাও করতে পারবো যে আমাদের যে ইয়েস সাইট যেটা আছে সিজা এক্সামের জন্য আমরা এই ডোমেইন ওয়াইজ, এখানে ডোমেইন 1, ডোমেইন 2 এইভাবে আমরা এক্সাম গুলো দিতে পারি। আচ্ছা, আর হ্যাঁ এই সাইটটাতে কি আমাদের অ্যাক্সেস লাগবে নাকি? স্যার, এটা হলো আপনাদের ওই যে ইমেল অ্যাড্রেস নিচে যেটা ওনারা জি। আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিতে, দেখা যাচ্ছে যে আপনারা করতে গেলে ওই অনেকবার ফোন দিতে হয় বা অনেক ইয়ে হয়, এই জন্য রেজিস্ট্রেশন করে ওনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করে দিবে। করবে, এখন করে দেয় না? আচ্ছা, okay. না, ওইটা তো স্যার এখনো আসলে তো এক্সামের ইয়ে আসে নাই, আর আচ্ছা সবগুলো আচ্ছা, প্রথমে দিলেই দেখা যাচ্ছে যে অনেকেই মনে করে যে মানে এত ঝামেলা এত কিছু, ওইটা টাইম টু টাইম স্যার ওরা শেয়ার করে দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, রাইহান স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। জি স্যার, ওই আমার কোশ্চেন ডাটাবেসের ফোল্ডারটা পাচ্ছি না আর কি, এটা কি আরেকবার শেয়ার করা যাবে? ডেফিনেটলি শেয়ার করে দেবে, সমস্যা নেই। ঠিক আপনার ইমেলটা একটু টেক্সট করে দিন, জিমেল যেটা। আমি দিচ্ছি। আচ্ছা, কোথাও আর আপনাকে দিব? হুম, আচ্ছা এইটা হলো মানে আমি স্ট্র্যাটেজিটা দেখলাম এইভাবে আমরা পড়াই, বা আপনি যদি নিজেও আসলে পড়তে চান বা উইদাউট এনি কোচিং, ডেফিনেটলি এটা পসিবল। আমি নিজেও আসলে কখনো কোথাও এইভাবে কোচিং করি নাই বা মানে ট্রেনিং ইয়ে নেই নাই। সো ডেফিনেটলি আপনারা নিজেরাও এক দুজন, একজন বা দুইজন হয়তো এখানে আছেন, সেখানে ইয়ে করতে পারেন। ইসরাত আফার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, একজন স্যার জয়েন করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না ভাইয়া, অনেক ভালো হয়েছে ক্লাসটা। থ্যাংক ইউ আপা। এটা হলো জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি যে এই স্ট্র্যাটেজিতে আমরা ক্লাসগুলো করাবো বা পড়বো, বা আপনারাও এইভাবেই প্রিপারেশনটা নিতে পারেন, তাহলে আসলে মানে রেজাল্টটা আল্লাহর রহমতে ভালো আসে, বা অ্যাজ এ প্র্যাকটিশনার হিসেবে আমরা এটা। সো থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের? যদি না থাকে তাহলে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সামাদ বলতেছিলাম, ওই হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা কি রবিবার আর বুধবারে করে হবে? এটা কি অন্য কোনো ডেটও হতে পারে? না, রবিবার এবং বুধবার অন্য দিনগুলোতে আমার অন্য ক্লাস থাকে আর কি। হ্যাঁ আচ্ছা, দিন রাত হ্যাঁ 8টা থেকে 10:30 পর্যন্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে 8টা থেকে হুম, ইনশাল্লাহ 10:30 পর্যন্ত আমাদের, যদি আল্লাহর রহমতে আ- সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এই সময়টাই ক্লাস গুলো করি। আর ও, অন্য ব্যাচের thank you. ক্লাস ক্লাস যখন হবে তখন তো আপনারা দেখছেন যে আমরা গ্রুপে লিঙ্ক গুলো শেয়ার করে দেই, হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক সেগুলো শেয়ার তো করে দিলে তখন। সেগুলোও আপনারা করতে পারবেন। বাট আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি কার আর কোনো কোশ্চেন না থাকে তাহলে মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10টাও বেজে গেছে। হুম, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ হাফেজ তাইলে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।